অনুভবে তুমি সিজান ২ লেখনীতে লিজা মনি পর্ব ৬ রাতে ড্রয়িং রুমে বসে সবাই বসে চা খাচ্ছিল। ইয়ানা শিখা চৌধুরীর পাশে ভদ্র মেয়ের মতো বসে থাকে। অগ্নি ড্রয়িং রুমে প্রবেশ করে সিঙ্গেল সোফায় বসে। মুখে রয়েছে একরাশ গম্ভীরতা। সবাই অগ্নির উপস্থিতি টের পেয়ে তার দিকে তাকায়। সাজিদ চৌধুরী কিছু বলবে? আহান কেন ভিবানে বসতে হলে কি কিছু বলার জন্য বসতে হবে? সাজিদ তোমাকে আমি সেটা মিন করে বলিনি আহান। তোমাকে খুব ক্লান্ত লাগছে তাই বলেছি। অগ্নি আহান নামটা আমার বিরক্ত লাগে আব্বু যাই হোক তোমাদের ইচ্ছে। আমি একটা কথা বলার জন্য বসেছি। অবশ্য এইটা বলা তেমন একটা ফ্যাক্ট না, তবে আজ পরিস্থিতি অন্যরকম তাই বলতে হচ্ছে। এরপর অগ্নি ভিবান থেকে উঠে প্যান্টের পকেটে ২ হাত গুজে দাঁড়িয়ে বলে, আমি কাল পরশুর মধ্যে কানাডায় ফিরছি করছি। ড্রয়িং রুমের সবাই অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয়ে তাকিয়ে আছে ইয়ানা। সাজিদ চৌধুরী মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার আহান? ২ মাস পর নির্বাচন। নির্বাচনের সকল কাজ প্রায় শেষের দিকে। আমার পরিবর্তে জনগণ তোমায় চাচ্ছে, আর তুমি এই মুহূর্তে এসে বলছ কানাডায় চলে যাচ্ছ। সব কিছু নিয়ে হেয়ালি শোভা পায় না আহান। আহান প্রথমত আমি কখনো বলেনি নির্বাচনে দাঁড়াব। এত ভালো আমি নয় আব্বু। আমাকে না জানিয়ে মতামত না নিয়ে সব কাজ করে যাচ্ছ, আমার অনুমতি ও নাওনি। আর এখন এসে বলছ আমি হেয়ালি করছি। তোমার জন্য আমি ২ বার নির্বাচন অফিসে গিয়েছিলাম, তার মানে এই নয় না যে আমি নির্বাচন লড়ার জন্য গিয়েছি। সাজিদ চৌধুরী আহানের কথায় চুপসে যায়। আহান লিসেন আব্বু, আমি জানি কেন আমাকে নির্বাচনে দাঁড়া করাতে চাচ্ছ, যাতে আমি আর কখনো কানাডায় যেতে না পারি। কিন্তু আব্বু আমি তোমার ছেলের চতুরতা রক্তে মিশে আছে। শিখা চৌধুরী বাবা ছেলের কথা শুনে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা এই মুহূর্তে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা ছেলের সম্পর্কের মধ্যে এমন ধমকাধমকি থাকে? শিখা চৌধুরী ইয়ানার থেকে চোখে সরিয়ে নিয়ে কেশে বলে উঠে, চুপ করবে তোমরা ২ জন। কি শুরু করেছ? কোথাকার কথা কোথায় গড়িয়ে যাচ্ছে সে খেয়াল আছে? আর সাজিদ তোমাকে বলি, আমি আগেও বলেছিলাম আহানকে যতই কিছু বলি বা করি না কেন ও জীবনে ও রাজি হবে না। এখন ও সময় আছে, সব কিছু ঠিকঠাক করে নাও। নির্বাচন তুমি ওই লড়তে থাকো, এইসব পলিটিক্সে তাদের জোর করার প্রয়োজন নেই। শিখা চৌধুরী খুব ভালো করে জানে আহান একবার না করেছে মানে সেটা না ওই থাকবে। আহান তাহলে এই কথায় থাক। কাল পরশুর ভিতরে চলে যাব। শিখা চৌধুরী চলে যাবে বললেই হলো। ভুলে যাইও না অগ্নি তোমার বিয়ে হয়েছে। আর তোমার সদ্য বিয়ে করা স্ত্রী আছে। বিয়ের ২ দিন না পেরোতেই তুমি চলে যাচ্ছ, এর কি মানে অগ্নি? তোমার চলে যাওয়া মানে বছরের কম নয়। এমনও হয় ৩ বছর ৪ বছর চলে যায় তুমি ফিরে আসো না। নিজের বউ রেখে কোথায় যাবে তুমি? অগ্নি তার মায়ের দিকে কপাল কুঁচকে তাকায়। এরপর বাঁকা হাসি দিয়ে বলে, সিরিয়াসলি আম্মু তোমার মনে হয় আমি এই বিয়েটাকে মানি? তুমি চেয়েছিলে বিয়ে করতে, বিয়ে করেছি। বিয়ের সময় তো বলনি যেখানে যাব সেখানে নিয়ে যেতে হবে। এমন চুক্তি হয়েছিল কি তোমাদের সাথে? শিখা চৌধুরীর ভিতর খচখচ শুরু করে। সত্যি চলে যাবে না তো ইয়ানাকে একা রেখে? তাহলে আমি কি মেয়েটার জীবন না চাইতেও নষ্ট করে দিলাম? অগ্নি চলে গেলে আমি সারা জীবন মেয়েটার চোখে অপরাধী হয়ে থাকব। শিখা চৌধুরী ৩ কবুল বলে ইসলামিক বিধান মেনে বিয়ে করেছ তুমি। আর ৩টা কবুলে এমন এক শক্তি যা স্বামী স্ত্রীর বন্ধনকে মৃত্যুর আগে পর্যন্ত একসাথে রাখে। তোমার জিনিসে তোমার যেমন অধিকার ইয়ানার ও ততটুকু অধিকার। তুমি যদি পাতালে থাকো সেখানে ও ইয়ানার যাওয়ার অধিকার আছে। নিজের স্ত্রীকে সম্মান করো। অগ্নি বিরক্তি নিয়ে বলে, ধর্মীয় গান একটু হলেও আছে আমার, তাই এইসব গান দেওয়ার প্রয়োজন নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক এইসব নেকামো শুনলে বিরক্তি লাগে। যেখানে বিয়ে মানি না সেখানে বউ আসছে কই থেকে? অগ্নি এক প্রকার রাগ আর জেদ দিয়ে ড্রয়িং রুম ত্যাগ করে নিজের রুমে চলে যায়। অগ্নির যাওয়ার দিকে শিখা চৌধুরী তাকিয়ে একটা হতাশার শ্বাস ফেলে। পাশে ইয়ানার দিকে তাকাতেই দেখে ইয়ানা নেই। বুঝতে পারে ইয়ানা রুমে চলে গেছে। শিখা চৌধুরী সাজিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে দিয়ে কি ভুল করে ফেললাম সাজিদ? আহান যদি মেয়েটাকে মেনে না নেয়? মেয়েটা খুব নরম মনের সাজিদ। এমন হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। সাজিদ চৌধুরী নিজের স্ত্রীকে বুকের সাথে আগলে নিয়ে বলে, কান্না করো না শিখা, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। দেখবে এমন একটা সময় আসবে আহানের পুরো অস্তিত্ব জুড়ে ইয়ানা থাকবে।
মিলিয়ে নিও আমার কথা। শিখা চৌধুরী, তাই যেন হয়। ইয়ানা বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে। কেন জানি কান্না ও আসছে না, কিন্তু ভিতরটা হাহাকার করছে। নিয়তির কোনো নিয়মের কাছে দাঁড়িয়ে আছে সে। নিয়তি তার নিষ্ঠুর রূপ বুঝি এইভাবে অসময়ে ধরা দেয়। কিছু সময় পর নিজেকে শান্ত করে রুমে গিয়ে বিছানায় অর্ধ হয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকায়। তাকাতেই দুজনের চোখাচোখি হয়। ইয়ানা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। সদ্য গোসল করা ভেজা শরীরে কালো টি শার্ট আর সাদা ট্রাউজার পরা। চুল থেকে এখনও টপটপ পানি পড়ছে। অগ্নিতীর্যক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকায়, এরপর গম্ভীর কণ্ঠে বলে, আমার রুমে কি করছো তুমি? ইয়ানা নিশ্চুপ। ইয়ানার রেসপন্স না পেয়ে অগ্নির আগে ধমক দিয়ে বলে, এই মেয়ে কথা বলতে পারো না? এইভাবে রোবটের মতো বসে আছো কেন, তাও আবার আমার বিছানায়? লিসেন মেয়ে, আমি এখন ঘুমাবো, এখন বিছানা থেকে নামো। ইয়ানা এইবার বিছানা থেকে নেমে অগ্নির সামনে দাঁড়ায়। চোখে তেজ রেখে বলে, আপনি আপনার মায়ের কথা হয়তো শুনতে পাননি স্যার। উনি বলেছেন আপনার যতটুকু অধিকার আমার ও ঠিক ততটুকু শুধু অধিকার আপনার সম্পদে। কবুল বলে বিয়ে যেহেতু করেছেন, আমি তো আমার অধিকার ছেড়ে দিব না স্যার। ইয়ানার কথা শুনে অগ্নি কটমট চোখে তাকায়। এরপর দাঁতে দাঁত চেপে বলে, ধারণা আছে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ? এই মুহূর্তে কি করতে পারি আমি? এইটুকু একটা মেয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস কোথা থেকে পাও? ইয়ানা অগ্নির রাগটাকে গায়ে না মাখিয়ে খাপছাড়া ভঙ্গিতে বলে, বর্তমানে আপনি আমার কাছে রাগী গম্ভীর বাজে লোক ছাড়া কিছুই না। আপনি আমার শিক্ষক, এইটা শুধু মনে আছে। যদি নিজের এত সমস্যা হয় তাহলে আপনি সোফায় ঘুমাতে পারেন। অগ্নি ইয়ানার চোখের দিকে কপাল কুঁচকে তাকায়। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকে, আর এইদিকে ইয়ানা এইটা সেইটা বলছে। অগ্নি ইয়ানাকে সাইড কাটিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়। ও তো ভেবেছিল অগ্নি চৌধুরীর মতো এমন একজন ব্যক্তি ওর সাথে এক বিছানায় ঘুমাবে না। কিন্তু কি হলো এইটা? ইয়ানা রেগে গিয়ে বলে, আমি এখন ঘুমাব কোথায়? অগ্নি বালিশে মুখে গুজে রেখেই বলে, একটু আগে বক বক করছিলে না, সব কিছুর উপর তোমার অধিকার আছে। এখন তুমি যদি বিছানায় না ঘুমাও তাহলে আমি কি করব নিজেও জানি না। আর হ্যাঁ, সিরিয়ালের ন্যাকা নায়িকাদের মতো যদি মেঝেতে ঘুমানোর চেষ্টা করো তাহলে আইশয়ার ইয়ানা বাসরটা ও করে ফেলব। আফটার অল আমার প্রথম বাসর, তুমি চিৎকার করে কুল পাবে না। অগ্নি চৌধুরীর অর্ধাঙ্গিনী হওয়া এত সহজ না। অগ্নির কথা শুনে ইয়ানা হতভম্ব হয়ে যায়। এইসব কি বলেছে? এই লোক মাতাল হয়ে পড়েছে নাকি? না হলে অগ্নি চৌধুরী এইসব বলছে কল্পনা তো? ইয়ানার মনে কেন জানি একটু ভয় কাজ করে। এই লোকের যেই রাগ, যদি সত্যি সত্যি তার সাথে এমন কিছু করে। না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। ফজরের নামাজ পড়ে ইয়ানা বেলকনিতে চলে যায়। এই বেলকনিটা ইয়ানার খুব পছন্দ হয়েছে। সামনে থেকে সুইমিং পুল আর বাগান সব দেখা যায়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওয়াশরুমে ঢুকে পড়ে গোসল করার জন্য। সকালে গোসল করা ওর নিত্যদিনের অভ্যাস। পুরো রাত ঘুমাতে পারেনি অজানা এক অস্বস্তিতে। চোখ বন্ধ করলেই মনে হয়েছে কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে, কিন্তু দৃষ্টি মেললে কাউকে দেখতে পায়নি। এই অস্বস্তির কারণে সারারাত ঘুমাতে পারেনি ভালো করে। ইয়ানা গোসল করে এক পাশে পর্দা সরিয়ে জানালার কাউচ সরিয়ে ওই দিকে তাকায়। এই জানালার দিকে তাকালে খোলা এক মাঠ দেখা যায়। হঠাৎ ইয়ানার চোখ যায় দুটি কুকুর বসে আছে, আর তার পাশে বসে আছে কয়েকটি কুকুরছানা। বাবা, কুকুরটা বারবার বাচ্চাগুলাকে আগলে নিচ্ছে। প্রাণী হয়ে ও এমন মহব্বত যা দেখে ইয়ানার ঠেটে হাসি ফুটে উঠে। কিন্তু তার হাসিটাকে যে কেউ তৃপ্তি ভরা দৃষ্টিতে দেখছে সেটা কি সে জানে? ওহম জানলে নিজের হাসি বন্ধ করে দিত। সদ্য গোসল করা এক রমণী কোমর পর্যন্ত ভেজা চুল এক পাশ করে রেখেছে, ফলে খোলা পিঠ উন্মুক্ত। তার রূপে ঘায়েল হচ্ছে এক ব্যক্তিত্বসম্পন্ন যুবক, যে নিজের চোখ সরাতে পারছে না। অস্ফূর্ত সুরে বলে, আমার অনুভবের শেহজাদি, আমার রাজত্বের রানী আপনি। অগ্নি চৌধুরীর রাজত্বে আপনাকে স্বাগতম আমার শেহজাদি। আপনার এই তেজি রূপে বিধ্বংস হয়ে যাচ্ছি। অনুভব করতে পারছি আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। আপনি হীনা, আমিময় জীবন, শুধু শূন্যতা, সেখানে পূর্ণতা অসম্ভব। আপনাকে আমার চাই। আমার সব চরিত্র গ্রহণ করে আমার সাথে আপনাকে বাঁচতে হবে। আমার মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে আমার থেকে আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না, সেটা অগ্নি চৌধুরী কথা দিল।
ইয়ানার হঠাৎ চোখ যায় অগ্নির দিকে, যে এই মুহূর্তে তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ইয়ানা নিজের শরীরে ভালোভাবে উড়োনা পেঁচিয়ে বিরক্তি নিয়ে বলে, নির্লজ্জ। এই বলে এখান থেকে চলে যায়। নির্লজ্জ শব্দটা শুনে অগ্নি ঠোঁট চেপে হাসে। এই নির্লজ্জ ট্যাগ যেহেতু একবার পেয়েছে তাহলে সেটা কাজে লাগাতে হবে। অগ্নি ফ্রেশ হয়ে বিছানায় বসে। আজ সে জিমে যাবে না। রাগ হচ্ছে কিন্তু এরপর ও কেন জানি প্রশান্তি লাগছে। ইয়ানাকে দেখার জন্য মরিয়ে হয়ে উঠে। কোনো কিছু না ভেবে সিঁড়ির কাছে গিয়ে ইয়ানার নাম ধরে ডাক দেয়। অগ্নির গলা পেয়ে বাড়ির স্টাফ থেকে নিয়ে সবাই অবাক হয়ে তাকায়। অগ্নি এই বিয়েটা মানে না সবাই জানে, তাহলে এইভাবে অধিকার খাটিয়ে ডাকছে কেন? সবচেয়ে বেশি অবাক হয়েছে সাজিদ চৌধুর আর শিখা চৌধুরী। কাল রাতেই তো ছেলে এত কথা বলে গেল আর আজ সকাল হতেই সব ঠিক। দুইটা ডাক দেওয়ার পর ও যখন ইয়ানার কোনো রেসপন্স পায়নি তখন অগ্নি ধমক দিয়ে বলে, এই মেয়ে তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না? ইয়ানা এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। এই ডাকের মধ্যে এত অধিকার প্রকাশ পাচ্ছে কেন? শিখা চৌধুরী, ইয়ানা যা, তুই দেখ কি প্রয়োজন পড়েছে। ইয়ানা, আম্মু আমি? শিখা, বুকি অন্য কেউ? না তো। বউ তুই, তাহলে তুই যাবি। যা, এখন পরে রেগে গেলে সামলাতে পারব না। ইয়ানা বিরক্তি আর সংকোচ নিয়ে উপরে চলে যায়। ইয়ানা রুমে ঢুকতেই কেউ তাকে দেয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে যায়। যখন বুঝতে পারে তখন সামনে তাকিয়ে দেখে অগ্নি লাল চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই চোখ দিয়ে গিলে খাবে। অগ্নির হাতের স্পর্শ নিজের হাতে পেতেই হাত মুচড়ামুচুরি শুরু করে। হাত ছাড়াতে ছাড়াতে বলে, আমার হাত ছাড়ুন স্যার। আমার হাত স্পর্শ করেন কোনো সাহসে? অগ্নি ইয়ানার হাত আরেকটু জোরে চেপে ধরে বলে, আমার ডাক কানে যায় না বিয়াদ? নাকি আমাকে এড়িয়ে চলার মতো দুঃসাহস দেখাও? আর তোমার হাত স্পর্শের কথা? এই হাত না শুধু সময় আসলে অনেক কিছুই করব। এরপর আলতো করে হাতটা ছেড়ে দেয়। ইয়ানা হাতের দিকে তাকিয়ে দেখে হাত লাল হয়ে গেছে। অগ্নি, খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও। কাপড় নেওয়ার প্রয়োজন নেই। শুধু মেয়েলি যেগুলো তোমার অধিক প্রয়োজন সেসব নাও। ইয়ানা অবাক হয়ে তাকিয়ে আছে। ও নিজের জিনিস গুছিয়ে কি করবে? কাল তো ওর আব্বু আম্মু আসবে নেওয়ার জন্য। এখন এইসব গুছিয়ে কি লাভ? ইয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে অগ্নি পুনরায় বলল, কি হলো, যাও। ইয়ানা, কিন্তু কেন? অগ্নি, উত্তরটা দেওয়ার প্রয়োজন মনে করছি না, তবুও দিচ্ছি। আজ সন্ধ্যায় কানাডা যাচ্ছি, সাথে তুমি ও যাচ্ছ। অগ্নির কথা শুনে ইয়ানার চোখে পানি চলে আসে। ওর পড়াশোনা, বাবা মা, বন্ধুদের ছাড়া থাকবে কিভাবে? ইয়ানা, কাল তো বললেন আমাকে নিয়ে যাবেন না, তাহলে? অগ্নি, কাল বলেছি নিব না, আজ বলছি নিব। কেন, তোমার কোনো আপত্তি আছে? ইয়ানা, আপনার সাথে নিয়ে কি করবেন? আপনি তো বিয়ে মানেন না। অগ্নি হালকা রাগ দেখিয়ে বলে, তোমার সাথে বাসর করব বলে নিয়ে যাচ্ছি না যে বিয়ে মানতে হবে। বিয়ে মানি না বউ তো মানি। ইয়ানা অবাক হয়ে বলে, মানে? বিয়ে মানেন না বউ মানেন? কি বলছেন, মাথা ঠিক আছে? ইয়ানার এত প্রশ্নে সে বিরক্ত হচ্ছে। কিছুটা ধমক দিয়ে বলে, সেট আপ। এত প্রশ্ন করছো কেন? যা বলেছি তাই করো। এরপর অগ্নি রুম থেকে বেরিয়ে যায়। ইয়ানা অধৈর্য হয়ে বিছানায় বসে পড়ে। সে এখন কি করবে? অগ্নি চলে যাওয়ার পর শিখা চৌধুরী ইয়ানাকে তার বাড়িতে নিয়ে যায় অগ্নির নির্দেশে। সন্ধ্যায় চলে যাবে, ফলে বাবা মায়ের সাথে দেখা করে যাওয়া ভালো। এক কান্নার পর্ব শেষে ইয়ানা পুনরায় চৌধুরী ভিলায় ফিরে আসে। কি করে থাকবে সে সবাইকে ছাড়া? তাদের হল্লাপটির কেউ জানে না ইয়ানার বিয়ে হয়েছে। ইয়ানা বাড়িতে গিয়ে নিজের ফোন সাথে করে নিয়ে এসেছিল। 2 দিন চার্জ না দেওয়ার কারণে ব্যাটারি অফ হয়ে আছে। তাড়াতাড়ি করে মোবাইল চার্জে বসায়। যে করেই হোক হল্লাপটির সাথে কথা বলতে হবে। এখন বিকাল হয়ে গেছে, একটু পরে অগ্নি চলে আসবে। প্রায় 10 মিনিট পর মোবাইল চার্জে রেখেই ওপেন করে। মেসেজ আর নোটিফিকেশনের কারণে স্ক্রোল করা যাচ্ছে না। হোল্লা পার্টির এত মেসেজ, ফোন দেখে ইয়ানা হতাশ। 2 দিন শুধু কথা হয়নি, এর মধ্যে এত ফোন। ইয়ানা ওদের ছাড়া থাকবে কিভাবে? ইয়ানা এক এক করে সবার সাথে কথা বলে। আশ্চর্যের বিষয় হলো বিয়ে নিয়ে তারা সবাই জানে। তারা অনেক হ্যাপি, বাট এইভাবে বিয়ে নিয়ে খুবই অসন্তুষ্ট। সবচেয়ে বেশি অবাক হয়েছে অগ্নি চৌধুরীর সাথে বিয়ে হয়েছে।
তাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। যাই হোক, বিয়েটা তো হয়েছে, চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 7। ইয়ানা কথা বলার মধ্যেই অগ্নি রুমে প্রবেশ করে। ইয়ানার দিকে না তাকিয়ে বলে, 10 মিনিটের মধ্যে পরিপাটি হও। এরপর ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নেওয়ার জন্য। ইয়ানা অগ্নির যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, অহংকারী দানব একটা গু। হোল্লা পার্টির থেকে বিদায় নিয়ে ফোন কেটে দেয়। এরপর অগ্নির কথা মতো নিজেকে গুছিয়ে নেয়। সারা রাতের জার্নি শেষে অবশেষে নিজের গন্তব্যে তারা পৌঁছায়। গাড়ি এসে থাকে একটা বিশাল ডুপ্লেক্স আলিশান বাড়ির সামনে। পুরোটা বাড়ির চারপাশ রূপকথার গল্পের জায়গার মতো। ইয়ানা ক্লান্ত হয়ে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। সিটে হেলান দিয়ে শোয়ার জন্য অসুবিধা হচ্ছিল দেখে ঘুমন্ত ইয়ানার মাথা নিজের কাঁধের উপর রাখে। ইয়ানার মাথার স্পর্শ নিজের কাঁধকে স্পর্শ করতেই পুরো সত্তা কেঁপে উঠে। মনে মনে আওড়ায়, যত কাছাকাছি যাচ্ছি তত আশ্চর্য হচ্ছি। সাধারণ একটা স্পর্শ আমি নিতে পারছি না, হৃদয় কেঁপে উঠে। অগ্নিশুকনো একটা ধূপ গিলে গাড়ি চালাতে মনোযোগ দেই। বাড়ির সামনে গাড়ি ব্রাক কষে ইয়ানার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকায়। এত মায়াবী অপরূপা মেয়ে কি অগ্নি চৌধুরী পাওয়ার যোগ্য? এই মেয়ের মধ্যে কি আছে যা তাকে চুম্বকের মতো তার দিকে টেনে নিয়ে যায়? কই আগে তো এমন হতো না, এই 2 দিনে কি হয়েছে আমার? অগ্নির দৃষ্টি যায় ইয়ানার গোলাপি ঠোঁটের দিকে। ঠোঁটগুলো টানছে, ওকে খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। মন বলছে ছুঁয়ে দিতে, মস্তিষ্ক কেন বলছে এটা করা ঠিক হবে না। অগ্নি এইবার নিজের প্রতি নিজেই বিরক্তি হয়। চেহহ শেষে কিনা মস্তিষ্ক ও তার সাথে বেইমানি করল। তার ইচ্ছেটাকে ধামাচাপা দিয়ে ইয়ানাকে পাজা কোলে নেওয়ার জন্য ঝুঁকে পড়ে। নিজের উপর কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খোলে তাকায়। অগ্নিকে নিজের এত নিকটে দেখে ভরকে যায়। ইয়ানা, আপনি এখানে কি করছেন? আপনি আমার ঘুমের ফায়দা তুলছেন তাই তো? ইয়ানার কথা শুনে অগ্নির চোয়াল শক্ত হয়ে আসে। ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি আমার বিয়ে করা বউ সুইটহার্ট, সেখানে ফায়দা শব্দটা আসছে কোথা থেকে? বিয়ে হয়েছে 3 দিন হতে চল, তোমাকে ছুঁইনি পর্যন্ত। আমার ছোঁয়া তুমি সহ্য করতে পারবে না। আর রইল বাকি ফায়দার কথা, সেটা আমার অধিকার। ইয়ানা অগ্নির দিকে টাস্কি খেয়ে চেয়ে আছে। কানাডায় পা রাখতেই এত চেঞ্জ। এই লোক তো দেখছি পুরো লাগাম ছাড়া। মুক্ত নয়, যেন ঘোড়ার দৌড়। আর কি বলল সুইটহার্ট এই বলে ইয়ানা নাক মুখ কুচকে ফেললে। এরপর ইয়ানা গাড়ি থেকে নেমে অগ্নির পিছনে গিয়ে দাঁড়ায়, যে এই মুহূর্তে কয়েকস গার্ডের সাথে কথা বলছে। ইয়ানা চারপাশে চোখ বুলায়। মনে হচ্ছে কোনো স্বপ্নে এসেছে সে। এত সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি। সামনের ডুপ্লেক্স বাড়িটা আভিজাত্যে ঘেরা এক বাড়ি। সামনে গাড়ি, চারদিকে ফুলের সমাহার, সুইমিং পুল, উফ অসম্ভব সুন্দর। ইয়ানা সামনে এগোতে নিবে তখন কেউ তার হাত ধরে ফেলে। ইয়ানা ভরকে যায়, এরপর তাকিয়ে দেখে অগ্নি। অগ্নি, যাও যাক। ইয়ানা, হুম। ইয়ানা ভিতরে ঢুকে চারদিকে শুধু তাকিয়ে থাকে। ভাই, এইটা বাড়ি নাকি কোনো রাজমহল? কিন্তু এইটা কার বাড়ি? ইয়ানা ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে। পুরো রাস্তায় ঘুমিয়ে এসেছে, ফলে এখন ঘুমও পাচ্ছে না। কিন্তু পুরো শরীর কেমন মেজমেজ করছে। ইয়ানা বিছানায় গা এলিয়ে দেয় আর জীবনের মাপকাঠি মাপতে থাকে। আচ্ছা, অগ্নি চৌধুরী কি ভালো লোক? নাকি বাকি পুরুষদের মতো মুখোশধারী? ওনাকে স্বামী হিসেবে মেনে নিয়ে ভালোবাসাটা কি ঠিক হবে, নাকি আগে যাচাই করে ভালোবাসব? কিন্তু ভালোবাসা কি বললেই হয়ে যায়? কিন্তু উনি তো আমার হাজব্যান্ড, আল্লাহর অশেষ নিয়ামতে ভালোবাসা এমনি সৃষ্টি হয়ে যাবে। এই যে বর্তমানে অগ্নির জন্য যেই ঘৃণা কাজ করত, এখন সেটা করে না। লোকটাকে আপন মনে হয়। কিন্তু ওনার চোখজোড়া কেমন গম্ভীর, যেন রহস্যে ঘেরা এক অধ্যায় এখানে রচিত আছে। কিন্তু সেটা কি? হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বসে আছে 3 জন যুবক। 2 জনের তীক্ষ্ণ দৃষ্টি একজনের দিকে। কিন্তু সে নিজের অনামিকা আঙ্গুল দিয়ে কপাল ঘেঁষে যাচ্ছে। কিন্তু হঠাৎ নিজের হাতের ওয়াইনের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ধুর বাল, এইসব বালের ওয়াইন ও ভালো লাগছে না আগে। অগ্নির এইভাবে রেগে যাওয়াটা ইউভি আর রায়ানের বোধগম্য হচ্ছে না। তবুও রায়ান সাহস সঞ্চয় করে বলে, কি হয়েছে, এইভাবে রেগে আছিস কেন? অগ্নির চোখ অসম্ভব লাল। বুকের কাছের 2টা বোতাম খুলে দিয়ে চেয়ারে ডিভানে হেলান দিয়ে বসে। কেন জানি খুব অস্থির লাগছে। অগ্নি, জানি না কি হচ্ছে আমার। সব কিছু গুলিয়ে ফেলছি। কিছু করতে গেলে, ভাবতে গেলেই ওই মেয়ের মুখ শুধু ভেসে উঠে।
কোনো কাজে ফোকাস করতে পারছি না। আমি নিজেকে নিজেই হারিয়ে ফেলছি। অগ্নির এত কর্কশ কথা শুনে আজ কেন জানি ইউভি আর রায়ানের ভয় লাগছে না, বরং প্রচণ্ড হাসি পাচ্ছে। ইউভি হাসকি সুরে বলে, প্রেমে পড়েছ মামা? ভালোবেসে ফেলেছ নিজের বুকে, তাও আবার বাজেভাবে। রায়ানের কথা শুনে অগ্নি ধমক দিয়ে বলে, জাস্ট সেট আপ ইউভি। এইসব লজিকবিহীন কথা বলবি না, মেজাজ খারাপ হয়ে যাবে। ভালোবাসার মতো বোকামি আর যাই হোক আমি করব না। আর ওই মেয়েকে দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। শুধু এইটুকু জানি ওকে আমার প্রয়োজন। জাস্ট প্রয়োজন, আর কিছুই না। অগ্নির কথা শুনে রায়ান বিড়বিড় করে বলে, শালা ভাঙবে তবুও মচকাবে না। বিয়ে করে বউ বউ করছে আর বলে ভালোবাসে না। একদিন দেখ বাচ্চা কাচ্চা ও পয়দা করে এসে বলছে আমি ইয়ানাকে ভালোবাসি না। তাহলে বাচ্চাটা কি আসমান থেকে টপকাইছে? ইউবি, অনেক রাত হয়েছে, অগ্নি এখন বাড়ি যা। মেয়েটা একা আছে। এত বড় বাড়িতে নিশ্চয় একা একা ভয় পাবে, তার উপর জায়গাটা ওর জন্য সম্পূর্ণ নতুন। তুই পাশে থাকলে অন্তত মেয়েটা ভরসা করতে পারবে। ইউভির কথা শেষ না হতেই অগ্নি এই জায়গা থেকে প্রস্থান করে। অগ্নির যাওয়া দেখে দুইজনেই হতভম্ব হয়ে যায়। রায়ান ঠাট্টা করে বলে, বুঝলি ইউবি, অগ্নি চৌধুরী তার বুকে ভালোবাসে না। এরপর দুইজনেই উচ্চস্বরে হেসে উঠে। অগ্নি নিজের ফিঙ্গার টাচ করে বাড়ির মেইন দরজা খুলে। এরপর চারপাশে তাকিয়ে উপরে চলে যায়। রুমে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। অগ্নির কপাল কিঞ্চিত কুঁচকে যায়। লাইট অফ করেছে ভালো কথা, এইভাবে ডিম লাইট অফ করে রেখেছে কেন? এই মেয়ে কি অন্ধকারে ভয় পায় না? অগ্নি নিজের হাতের ফোনের লাইট অন করে সুইচবোর্ডে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালাতেই দেখতে পায় ইয়ানা বিছানার মধ্যে বসে আছে। ইয়ানাকে দেখতে পেয়ে যেন নিজের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। কিন্তু এই মেয়ে লাইট অফ করে এইভাবে পাগলের মতো বসে আছে কেন? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এইভাবে দেবদাসের মতো বসে আছো কেন? তুমি অন্ধকারে ভয় পাও না? ইয়ানা, না। অগ্নি, সাহসী মেয়ে বাহ। তনুকে বলে গিয়েছিলাম খাবার দিয়ে যেতে, ও খাবার দিয়ে গেছে? ইয়ানা, হুম। অগ্নি, খেয়েছিলে? ইয়ানা, হুম। ইয়ানার এই মৌনতা অগ্নির বিরক্তি লাগছে। তারপর ও নিজের রাগ কন্ট্রোল রেখে বলে, মাথা ব্যথা কমেছে এখন? ইয়ানা, হুম। ইয়ানার উত্তর পেয়ে অগ্নি এইবার রেগে ধমক দিয়ে বলে, এই মেয়ে এইভাবে হুম হুম করছো কেন? মুখে কথা নেই? অন্য সময় তো বক বক করে সবার মাথা খেয়ে ফেলো, এখন এত মৌন কেন শুনি? অগ্নির ধমক শুনে ইয়ানা বলে, কি বলব যেখানে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। সত্যি বলতে আপনার এত সুন্দর কেয়ার, এরপর হাজব্যান্ড যে একটা ভাব, সেটা সত্যি নিতে পারছি না। সত্যি করে বলুন তো কি হয়েছে আপনার? আপনি বিয়ে মানে না অথচ বউ মানেন। এখন বিয়ে বউ সব মানেন। বিয়ের পরের দিন সকালের কথা নিশ্চয় ভুলে যাননি, আর সবচেয়ে বড় কথা আপনি আমাকে ঘৃণা করেন। হঠাৎ আপনার এই বদল আমি ঠিক নিতে পারছি না স্যার। অগ্নি, ডোন্ট কল মি স্যার, ইডিয়েট। আর রইল বাকি মানা নিয়ে, সত্যি কথা বলবি না। আমি যদি তোমাকে সত্যি মন থেকে মেনে নিতাম, তাহলে অগ্নি চৌধুরীর ভালোবাসা নামক অত্যাচার তোমার শরীরের উপর থাকত। আর তোমার চিৎকার পুরো কামরা জুড়ে বিরাজ করত। মেনে নেওয়া, ভালোবাসা এইসবের ধারধারে না আমি। শুধু জানি তোমাকে আমার চাই। আর তুমিও শুধু আমাকে চাইবে। আমি ব্যতীত যাতে আর কেউ তোমার মস্তিষ্কে হানা না দেয়। আমাকে এড়িয়ে চলার মতো এমন জঘন্য কাজ কখনো করো না মেয়ে। এমন হলে অগ্নি চৌধুরীর নতুন রূপ দেখতে পাবে, যা তোমার জন্য সেটা দেখা অসম্ভব। অগ্নির এমন ফিসফিস করা কথা ইয়ানার সর্বাঙ্গ কেঁপে উঠে। অগ্নি একদম ইয়ানার কাছাকাছি। দুইজনের শ্বাস প্রশ্বাস একে অপরের কাছে আছড়ে পড়ছে। ইয়ানা কাপা কাপা কণ্ঠে বলে, দূরে সরে বসেন। এত কাছে এসেছেন কেন? ইয়ানার কথা শুনে অগ্নি বাঁকা হাসি দিয়ে আরেকটু কাছে আসে। ফলে ইয়ানা পিছন দিক দিয়ে হেলে পড়ে। অগ্নি ইয়ানার বেবি হেয়ারগুলো কানের কাছে গুজে দিয়ে বলে, কেন আমি কাছে আসতে পারি না? তুমি নিজেই তো বললে তুমি আমার 3 কবুল বলা বিয়ে করাবো। আমার সবকিছুতে তোমার অধিকার আছে। এখন আমি একজন দায়িত্ববান স্বামী হিসেবে সেটা মেনে চলছি। বিয়ের 4 দিন হতে চল, কিন্তু আমাদের বাসাটা এখনও হলো না। বিষয়টা তোমার কাছে দৃষ্টিকটু লাগছে না? ছেহহ লোকে শুনলে কি বলবে যে অগ্নি চৌধুরী এখনও বাসর করতে পারেনি, নিজের বুকে আগলে রাখতে পারছে না। অগ্নির কথা শুনে ইয়ানা ভয়ে ঢুক গিলে।
হ্যাঁ অগ্নি তার স্বামী, তার সম্পূর্ণ অধিকার আছে তার কাছে আসার, কিন্তু আমি তো প্রস্তুত না। ইয়ানা ভয়ার্ত কণ্ঠে বলে। লোকে কিছু বলবে না, লোকে আর ও বাহাবা দিবে আপনার ধৈর্য নিয়ে। আমার কোনো অধিকারের ও প্রয়োজন নেই, শুধু একটু দূরে সরুন। আমার দম বন্ধ হয়ে আসছে গু। ইয়ানার এই অবস্থা দেখে অগ্নির প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসাটা ওর ধাঁচে নেই। ইয়ানাকে আরেকটু ঘায়েল করার জন্য অগ্নি নেশালো গলায় বলে, বুঝলে ইয়ানা, আজ বাসাটা করেই ফেলব। আর তাছাড়া তুমি যখন এইসব অধিকার নিয়ে সামনে আসো তখন প্রচণ্ড খারাপ লাগে। তুমি এত অধিকার দেখাও, কিন্তু আমি নিজের অধিকারটা দেখাই না, এটা ঠিক বলো? বুঝতেই পারছো আমার প্রথম বাসর, তাই আমি খুব এক্সাইটেড। তাহলে শুরু করি কি বলো? ইয়ানা অগ্নির কথা শুনে একদম শান্ত হয়ে পড়ে। হঠাৎ মাথায় কিছু একটা আসতেই চোখ বন্ধ করে অগ্নির মেইন পয়েন্টে ঘুষি মারে। আকস্মিক আঘাতে অগ্নি ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে। এরপর ইয়ানার উপর থেকে সরে গিয়ে বিছানায় বসে পড়ে। ইয়ানার যেন এতক্ষণে প্রাণ ফিরে এলো। আর একটু সময় থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করত। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে। হঠাৎ অগ্নির দিকে তাকাতেই ভরকে যায়। নিজের কাজের কথা মাথায় আসতেই চোখ বড় বড় হয়ে যায়। ভুল জায়গায় ভুল জিনিস প্রয়োগ করেছে। ইয়ানা ভয়ে শুকনো ঢুক গিলে বলে, সরি আমি বুঝতে পারিনি। বেশি ব্যথা পেয়েছেন? ইয়ানার কথা শুনে অগ্নি রেগে ওর দিকে তাকায়। মনে হচ্ছে চোখ দিয়ে কাঁচা চিবিয়ে খাবে। রাগে ওর পুরো শরীর কাঁপছে। এখন এসে জিজ্ঞাসা করছে ব্যথা পেয়েছি কিনা। নিজের রাগের খেই হারিয়ে ধমক দিয়ে বলে, জাস্ট সেট আপ স্টুপিড গার্ল। বুদ্ধি কি হাঁটুর নিচে নিয়ে ঘুরো? নিজের হাতে নিজের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার করতে চাইছ? আপাতত অগ্নির কোনো কথা মাথায় ঢুকছে না। মূলত সে ভয় পাচ্ছে। ফর্সা হওয়ার কারণে অগ্নির পুরো মুখ লাল হয়ে গেছে। ইয়ানা, আমি ইচ্ছে করে দেইনি। কিভাবে হয়ে গেছে বুঝতে পারিনি স্যার, বিশ্বাস করুন। আমার ফ্রেন্ড তারা বলেছে কোনো ছেলে যদি তোর ইজ্জতের উপর হাত বাড়ায় তাহলে মাঝ বরাবর আঘাত করবি, দেখবি সেই ছেলের শক্তি সেখানেই শেষ। আমি তো জাস্ট সেটা কাজে লাগাচ্ছিলাম। ইয়ানার কথা শুনে অগ্নির চোয়াল শক্ত হয়ে আসে। অগ্নি, আমি তোমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিলাম? লাইক সিরিয়াসলি ইয়ানা? আমি তোমার লিগ্যালি হাজব্যান্ড, ইডিয়েট। আমি তোমার সাথে মজা করছিলাম, শুধু আহাম্মক মেয়ে। ইয়ানা, আমি জানতাম নাকি আপনি মজা করছিলেন? সে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আসুন মলম লাগিয়ে দেই, ব্যথা কমে যাবে। নিজের কথা শেষ করে নিজেই চোখ বড় বড় করে ফেলে। এরপর মুখে হাত রেখে বলে, সরি ভুলে বলে ফেলেছি, এই নিন, আপনি লাগিয়ে নিন। অগ্নি ইয়ানার দিকে কটমট চোখে তাকায়। ইয়ানা মলম এগিয়ে দিতেই অগ্নি হেঁচকা টানে বিছানায় ফেলে দেয়। এরপর ড্রয়ার থেকে হ্যান্ডকাফ বের করে ইয়ানার 2 হাত বেঁধে দেয়। অগ্নির এহেন কাণ্ডে ইয়ানা ভরকে যায়। কি করতে চাইছে এই লোক? ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই অগ্নি ইয়ানার মুখে কষ্টিপ দিয়ে দেয়। এরপর অগ্নি বিছানা থেকে নেমে দাঁড়ায়। মুখে লেগে আছে একটা বাঁকা হাসি। ইয়ানা পা ছুড়াছুড়ি করে শুধু মুখ দিয়ে উমম শব্দ করছে। ইয়ানার দিকে তাকিয়ে অগ্নি বলে, এইভাবে শব্দ করো না সুইটহার্ট, লোকে শুনলে অন্য কিছু ভাববে। কিন্তু আমি তো জেন্টাল বয়। তোমার অপকর্মের শাস্তি এইটা। এইভাবে সারারাত থাকো। গুড নাইট সুইটহার্ট। ইয়ানা অসহায় চোখ নিয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইয়ানার পাশে শুয়ে পড়ে। ইয়ানার ইচ্ছে করছে অগ্নিকে চিবিয়ে খেতে। কেমন অশব্দ ভুলে না হয় ভুল জায়গায় আঘাত করে ফেলেছে, তাই বলে এইভাবে বেঁধে রাখবে। ইয়ানা মুচড়ামুচুরি করতে থাকে হ্যান্ডকাফ খোলার জন্য। ইয়ানার অস্থিরতা দেখে অগ্নি ঘুম ঘুম চোখে বলে, এমন করো না সুইটহার্ট, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। ইয়ানা দাঁত কিরমিরিয়ে অগ্নির দিকে তাকায়। শালা দানবের দানব, এইভাবে বেঁধে রেখে বলে নড়াচড়া কম করতে। বের করছি তোর ঘুম। এরপর ইয়ানা নিজের সমস্ত শক্তি দিয়ে নড়তে থাকে। অগ্নি শুয়া থেকে উঠে ইয়ানার দিকে ঝুঁকে বলে, কি সমস্যা, ঘুমাতে দিবেন না আমাকে? বুঝে শুনে কাজ করবেন মিসেস অগ্নি চৌধুরী। আমি ঘুমাতে না পারলে বাকিটা সামথিং। তাই চুপচাপ নিজেও ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। অগ্নির মুখে মিসেস অগ্নি চৌধুরীর সম্বোধন শুনে ইয়ানা স্তব্ধ হয়ে যায়। এই ডাকটার মধ্যে মনে হচ্ছে হাজারটা মায়া মিশ্রিত। কিছুক্ষণ পর ইয়ানা অপলক দৃষ্টিতে অগ্নির ঘুমন্ত মুখটার দিকে তাকায়। অজান্তেই ধীরে ধীরে এক অদৃশ্য মায়া জন্মাতে থাকে। এই মুখশ্রী কি সত্যি এতটা শান্ত? নাকি মুখের আড়ালে আরেকটা মুখশ্রী আছে যা ইয়ানার অজানা? এই লোকটা ইয়ানার রন্ধ্রে গন্ধে মিশে যাচ্ছে কেন এইভাবে?
তবে কি এইটা স্বামী স্ত্রীর সম্পর্কের এক অশেষ রহমত? ভালোবেসে ঠকে যাবে না তো আবার? চলবে। অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 8। সকালের উত্তপ্ত তেজ যেন রুমে উকি দিতে চাচ্ছে, কিন্তু পর্দার কারণে সম্ভব হয়ে উঠছে না। চোখে আলো অনুভব করতেই ইয়ানা পিটপিট করে চোখ মেলে তাকায়। পাশে অগ্নিকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে আসে। হাত নাড়াতে বুঝতে পারে হাত কিছু একটার সাথে আটকানো। রাতের কথা মনে পড়তেই ইয়ানা রাগে ফুঁস করে উঠে। কি সাংঘাতিক লোক, এখন ও হ্যান্ডকাফ খুলে দেয়নি। সারা রাত শাস্তি দিয়ে ও খায়েশ মিটেনি, এখন ও লাগিয়ে রেখেছে। ইয়ানা হাত ধরে টানাটানি করতেই হাতের বাঁধন আলগা হয়ে পড়ে। তার মানে হ্যান্ডকাফ খুলে আলগা করে দিয়ে গেছে। ইয়ানা নিজের হাত দুটি সামনে নিয়ে কয়েকটা চুমু খায়। আর মনে মনে বলে, অবশেষে আমার হাতগুলো ওই দানবের খাঁচা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু হাত নাড়াতে আমার কষ্ট হচ্ছে না কেন? আমার তো হাতে ব্যথা পাওয়ার কথা। এমন মনে হচ্ছে আমার হাত বেঁধে রাখেনি, খোলা ছিল। ইয়ানা এইসব ভেবে রুমের চারদিকে দৃষ্টি মেলায়। অগ্নিকে কোথাও দেখতে না পেয়ে বুঝতে পারে অফিসে গেছে। আচ্ছা, উনি এখানে কি করে? উনার পেশা কি? ইয়ানা এইসব ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নেওয়ার জন্য। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবতে থাকে রাতের ঘটনার কথা। ইয়ানা যখন ঘুমেছিল তখন বাহিরে অনেক শব্দ হচ্ছিল। রুমের সমস্ত কাউচ খোলা ছিল, তাই শব্দ রুমে প্রবেশ করতে পেরেছে। শব্দগুলো যখন গভীর থেকে গভীর হতে থাকে, আচমকা ইয়ানা চোখ মেলে তাকায়। কিন্তু এখন আর কোনো শব্দ নেই। ইয়ানা ভয়ের ছুটে পাশে ফিরে ও তাকায়নি অগ্নি আছে কিনা। মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়ে। পুনরায় সেই শব্দ। মনে হচ্ছে গুলির শব্দ, আবার মনে হচ্ছে এক অদ্ভুত আওয়াজ। পুনরায় যখন সজাগ হয় তখন পাশে অগ্নিকে খুঁজে, যে এই মুহূর্তে তার পাশেই শুয়ে আছে। অগ্নিকে নিজের পাশে দেখে একটু শান্তি অনুভব হয়। এরপর থেকে ইয়ানা আর ঘুমায় না। ফজরের আজানের একটু আগেই ঘুমটা চোখে লেগে যায়। ইয়ানা শাওয়ার নেওয়া শেষে বুঝতে পারে চিন্তা করতে করতে কাপড় ছাড়াই ওয়াশরুমে ঢুকে পড়েছে। এখন কি করব? সমস্যা কি? স্যার তো নেই, বাহিরে গেলেও সমস্যা কোথায়? ইয়ানা কোনো কিছু না ভেবে একটা টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। এরপর সোজা চলে যায় কাবার্ডের কাছে কাপড় নেওয়ার জন্য। অতিরিক্ত উত্তেজনার ফলে তার খেয়াল ওই নেই বিছানায় একজন বসে আছে। আর সে মোহিত হয়ে তার দিকে তাকিয়ে আছে। ইয়ানা কাপড় নিয়ে ঘুরে ওয়াশরুমে যেতে নিবে, এমনি কারোর শক্তপোক্ত বুকে ধাক্কা খায়। এহেন কাণ্ডে ইয়ানা ভরকে যায়। সামনে অগ্নিকে দেখে চোখ বড় বড় হয়ে পড়ে। এই লোক এখানে কি করছে? নিজের অবস্থা অনুভব করে বিরক্তি আর লজ্জায় ওয়াশরুমের দিকে যেতে নেই, কিন্তু এক শক্তপোক্ত হাতের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। ইয়ানার এইবার রাগ হয়। রাতের শাস্তিটা মাথায় এসে রাগটা আর ও গা হয়ে পড়ে। অগ্নির দিকে তাকিয়ে কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, এইভাবে আটকাচ্ছেন কেন? যেতে দিন আমাকে। অগ্নি ইয়ানার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ইয়ানার কথা শুনে নেশালো কণ্ঠে বলে, যদি না দেই? ইয়ানা, এমন করছেন কেন? আর চোখ বন্ধ করুন। অগ্নি, যদি না করি? ইয়ানা, ঠাডা পড়বে সেই চোখে। অগ্নি, পড়তে দাও। ইয়ানা, আল্লাহ সহ্য করবে না স্যার। এমন এক অবলা মেয়েকে পেয়ে তার ফায়দা তুলছেন। আল্লাহ গজব ফেলবে কিন্তু বলে দিলাম। অগ্নি, ফেলতে দাও। ইয়ানা কিছু একটা করার জন্য হাত বাড়াতেই অগ্নি হাতটা খপ করে ধরে ফেলে। যেন সে জানত এমন কিছুই হবে। ইয়ানার হাতটাকে জোরে চাপ দিয়ে বলে, এই ভুল আর দ্বিতীয়বার করো না বেবি। প্রথমবার তো বেঁধে রেখেছিলাম, বাট সেকেন্ড টাইম এমন হলে তোমাকে চিৎকার করাব। ইয়ানা অগ্নির কথা শুনে চুপসে যায়। এই লোক এত চতুর কেন? ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, আহ, আপনি ভুল বুঝছেন। আমি এমনি হাত নাড়িয়েছিলাম। অগ্নি, মিথ্যা বলতে যোগ্যতা লাগে যা তোমার মধ্যে নেই গর্দ। যাও চেঞ্জ করে আসো। অগ্নি ইয়ানার মাথায় টুকা দিয়ে বেলকনিতে চলে যায়। ইয়ানা মাথা ঘেঁষে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। ছিহহ কি এক অবস্থায় ছিল ও অগ্নির সামনে। অগ্নি বেলকনিতে এসে একটা রুমে ঢুকে, যেটা সবসময় তালাবদ্ধ থাকে। অগ্নির ফিঙ্গার টাচ ছাড়া এই দরজা খোলা যায় না। অগ্নি রুমে ঢুকে গটগট করে এক কাপ ওয়াইন খেয়ে ফেলে। গলা যেন এতক্ষণ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। এত তীব্রতা কেন ওই মেয়েটার প্রতি? এর চেয়ে ছোট ছোট ড্রেস পরা মেয়ে ওর আশেপাশে ঘুরঘুর করে নানানভাবে সিডিউস করার চেষ্টা করে, কই তখন তো সে এমন হয়ে পড়ে না।
বরং ইচ্ছে করে ওই মেয়েগুলোকে ইচ্ছেমত শায়েস্তা করি। কিন্তু ইয়ানা, ওর মধ্যে কি আছে? ভেজাযুক্ত সামান্য টাওয়াল পরিহিতা একটা মেয়েকে দেখে কেন এইভাবে কন্ট্রোললেস হয়ে পড়ি? অগ্নি নিজের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে। মনে হচ্ছে নিজেকে নিয়ে নিজেই কোনো এক সাগরে ডুবে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। ইয়ানা ড্রেস চেঞ্জ করে দরজা ঠেলে রুমে প্রবেশ করে। চারদিকে তাকিয়ে দেখে অগ্নি নেই। কিছুক্ষণ পর অগ্নি রুমে ঢুকে দেখে ইয়ানাকে বিছানায় বসে রয়েছে। ইয়ানার দিকে এক পলক তাকিয়ে অফিসের জন্য তৈরি হতে থাকে। ইয়ানা অগ্নিকে দেখে কিছুক্ষণ আগে ঘটা মুহূর্তের কথা মনে পড়ে যায়। লজ্জায় পুরো মুখ লাল হয়ে পড়ে। পরে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে শুধায়, যার সাথে সারা জীবন থাকতে হবে তার সামনে আবার কিসের লজ্জা? নো লজ্জা। ইয়ানা সমস্ত লজ্জা এক পাশে রেখে অগ্নির উদ্দেশ্যে মিহি সুরে বলে, এই যে শুনছেন, এই যে শুনছেন কি? এই ডাকটা অগ্নির কর্ণে পৌঁছাতেই পুরো সর্বাঙ্গে কেঁপে উঠে। কি আছে এই ডাকটার মধ্যে? শুধুই কি অধিকার নাকি অন্য কিছু? অগ্নি ইয়ানার দিকে বিমোহিত চোখে তাকায়, এরপর নির্বিঘ্ন গলায় বলে, হুম। ইয়ানা, আমি পড়াশোনা রেখে এখানে চলে এসেছি, এখন আমার পড়াশোনার কি হবে? আমাকে ভর্তি করাবেন না? অগ্নি, না পড়লে কি হবে? পড়াতে চাই না আমি তোমাকে। ইয়ানা আশ্চর্য হয়ে অগ্নির দিকে তাকায়। মানে কি এইসব কথার পড়াবে না মানে? ইয়ানার গলা কপছে। ইয়ানা, মানে কি পড়াবেন না? কিন্তু আমার তো এখন ভার্সিটি কমপ্লিট হয়নি। ইয়ানার চোখে পানি টলমল করছে। অগ্নি ইয়ানার চোখের পানি দেখে ধমক দিয়ে বলে, কিছু বলতে দেরি কিন্তু চোখের পানি ছাড়তে দেরি হয় না। ইয়ানা, আমাকে কবে কাঁদতে দেখেছেন? অগ্নি ইয়ানার দিকে ভ্রু উঁচিয়ে বলে, এই যে দেখছি। ইয়ানা চোখের পানি মুছে বলে, তাহলে বললেন কেন পড়াবেন না? অগ্নি শরীরে পারফিউম লাগাতে লাগাতে বলে, এই কারণে কান্না করতে হবে তোমায়? মজা করে বলেছি আমি পড়াব না। আমি সব ঠিক করে রেখেছি, কাল থেকে ভার্সিটি জয়েন হতে পারবে। ইয়ানার চোখে হাসির ঝিলিক। ইয়ানা, সত্যি বলছেন? ধন্যবাদ আপনাকে মি চৌধুরী। অগ্নি, এত খুশি হওয়ার কিছু নেই, আমি শুধু পড়ানোর জন্য পাঠিয়েছি, অন্য কিছুর জন্য নয়। এরপর ইয়ানার কাছে এসে বলে, দেখো ইয়ানা, ওইটা বাংলাদেশ ছিল, তাই বিশ্বাস রেখে যার সাথে ইচ্ছে মিলে যেতে পারতে, বাট এইটা কানাডা। এখানকার রিচুয়াল সব আলাদা, সাথে মানুষগুলো তারা খুব ভালো হয়, তবে যারা খারাপ তোমার ধারণা নেই তারা ঠিক কতটা হিংস্র। তাই অযথা যে কাউকে বন্ধু বানাবে না। আর সবচেয়ে বড় শর্ত, কোনো ছেলেদের যাতে তোমার আশেপাশে না দেখি। ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। বুঝতে পেরেছ আমার কথা? ইয়ানা, হু। অগ্নি বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই ইয়ানার কথা শুনে থমকে যায়। আচ্ছা, আপনি এখানে কি কাজ করেন? অগ্নি পিছনে ফিরে ইয়ানার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, জানাটা কি খুব প্রয়োজন? ইয়ানা, কেন, জানাটা কি খুব বেশি অন্যায়? অগ্নি, সম্পূর্ণ রাইট আছে তোমার জানার। এখানে আমাদের চৌধুরী ইন্ডাস্ট্রির আরেকটা অংশ। বাংলাদেশেরটা আব্বু দেখাশোনা করে, আর এইটা আমি। ইয়ানা, ওহো আচ্ছা। ইয়ানাকে আর কিছু বলতে যাবে তার আগেই অগ্নির ফোন বেজে উঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে কপাল কুঁচকে আসে। ফোন রিসিভ করে ওই পাশের ব্যক্তির কথা শুনে রাগে চোয়াল শক্ত হয়ে আসে। মুহূর্তের ভিতরে পুরো মুখ লাল হয়ে যায়। চোখ দুটি থেকে যেন টপ করে রক্ত গড়িয়ে পড়বে। অগ্নির এইরকম রূপ দেখে ইয়ানা ভরকে যায়। এই প্রথম অগ্নির এমন ভয়ঙ্কর চেহারা সে দেখছে। অগ্নি আর এক মুহূর্ত দেরি না করে এখান থেকে প্রস্থান করে। পুরো শরীরে ঘেমে যাচ্ছে। ইয়ানা আতঙ্ক নয়নে অগ্নির যাওয়ার পানে চেয়ে থাকে। জিজ্ঞাসা করার সুযোগটি হয়নি, কি হয়েছে? হাত পা বাঁধা অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে 4 জন যুবক। প্রত্যেকের চুলগুলো ঘাড় পর্যন্ত লম্বা। হাতে রয়েছে ছোট করে সিংহের মাথার ট্যাটু করা। এই একটা ট্যাটু যেন তাদের পরিচয় চিনিয়ে দেয় তারা কার লোক। লোকগুলোর সামনে এসে দাঁড়ায় এক বিশাল আগন্তুক ছায়া। তারা সেই আগন্তুক সম্পর্ক জানে। ভয়ে ছটফট শুরু করে ছোটার জন্য। লোকগুলোর এমন বিধ্বস্ত অবস্থা দেখে সামনে থাকা ব্যক্তিটির মুখে পৈশাচিক হাসি ফুটে উঠে। রুমটা অন্ধকারে ঘেরা, সামান্য ল্যাম্পোস্ট জ্বালানো। চারদিকে ফুটন্ত গরম পানি আর বিভিন্ন অস্ত্র আর বিভিন্ন রাসায়নিক দ্রব্য। রুমে রয়েছে পচনশীল ভ্যাপসা গন্ধ। সামনে থাকা ব্যক্তিটি সম্পূর্ণ কালো হুডিতে আবিত হওয়া। হুডির আড়ালে এক রহস্যময় হাসি দিয়ে মাথায় রাখা হুডিটা ফেলে দেয়। মুখে রয়েছে কালো মাস্ক আর চোখে রয়েছে হিংস্রতা।
ভয়ানক দৃষ্টি ফেলে লোকগুলোর দিকে তাকায়। লোকগুলো আতঙ্কিত হয়ে ছটফট করতে থাকে, যেন কিছু বলতে চায়। সামনে থাকা ব্যক্তিটি বাঁকা হাসি দিয়ে কাউকে ইশারা করে মুখের বাঁধন খুলে দেওয়ার জন্য। লোকগুলো আদেশ মোতাবেক লোকগুলোর মুখের বাঁধন খুলে দেয়। লোকগুলো ছাড়া পেতেই সামনে থাকা ব্যক্তিটির কাছে মিনতি করতে থাকে। ক্ষমা করে দিন স্যার, আমরা লিডারের সামান্য পোষা লোক মাত্র। আমাদের যা বলা হয় আমরা তাই করি। বিশ্বাস করুন, আমরা আর এইসব কাজ করব না। আমরা আপনার দলে যোগ হব। সামনে থাকা ব্যক্তিটির দৃষ্টি ছিল তীক্ষ্ণ। তির্যক চাহনিতে নিজের হুডি ঠিক করতে করতে বলে, কতবার বলেছিস এই কথা? আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই। কিন্তু তোদের দিয়েছিলাম বাট, তোরা তো আমার সাথে ছলচাতুরি শুরু করলি। সাহস কি করে হলো আমাকে ডিঙ্গিয়ে এইসব কাজ করার? বলেছিলাম না এই বস্তির উপর যাতে একটা আঁচ ও না আসে। তাহলে তাদের থেকে 3 জন গৃহবধূ নিখোঁজ হল কিভাবে? আর যখন তাদের পেয়েছে তখন তাদের বিধ্বস্ত মৃত অবস্থায়। কি ভেবেছিস ওরা মরে গেছে? না, ওদের মধ্যে 2 জন মরে গেলেও একজন এখনও জীবিত। জানোয়ারের বাচ্চা, তোদের ছেড়ে দেওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি জানিস তো, এইসব মেয়েদের আমার অসহ্য হয় না, কিন্তু যারা মেয়েদের দিকে নোংরা হাত বাড়ায় তাদের কলিজা মেপে দেখতে আমার অদম্য ইচ্ছে জেগে উঠে। বলতে পারিস এটা আমার একটা শখ। লোকটি রাগের কারণে থরথর করে কাঁপতে থাকে। এরপর আবার ঠান্ডা গলায় বলে, তোরা যে পুরুষত্বটা জাহির করেছিস সেটা আমার অনেক ভালো লেগেছে। এখন তোরা তো জানিস যেটা আমার ভালো লাগে সেটা আমি আমার করে ছাড়ি, হোক আপুসে নয়তো ছিনিয়ে। এখন তোদের ওইটা আমার চাই, আমার টর্চার সেলের কুকুরদের খাওয়াব বলে। লোকগুলো ভয়ে ছটফট করা শুরু করে। নিজেক বাঁচাতে একজন বলে উঠে, স্যার আমি কিছু করিনি, 3 জন মেয়ের সাথে ওরা 3 জন করেছে গু। লোকটার কথা শুনে বাকি 3 জন বলে, একদম মিথ্যে বলবি না, তুই ও সব কিছুর মধ্যে ছিলি। এমনকি একজনকে তুই নিজের হাতে শ্বাসরোধ করেছিস। এখন আমাদের উপর সব দোষ দিচ্ছিস? সামনে থাকা ব্যক্তিটি নিজের কপালে অনামিকা আঙ্গুল ঘেঁষতে থাকে। এই অন্ধকারে লোকটির হিংস্র চোখগুলো স্পষ্ট, যা একজন অপরাধীর কলিজার পানি শুকানোর জন্য যথেষ্ট। লোকগুলোর কথা শুনে সামনে হুডি পরা লোকটি বলে, উত্তেজনার জন্য তোরা হয়তো ভুলে গিয়েছিস ওই বস্তিটার সমস্ত দায়িত্ব আমি নিয়েছিলাম, তাও জনসমাবেশে। কিন্তু কত বড় কলিজা হলে তোরা এই কাজ করেছিস? লোকগুলো হুডি পরা ব্যক্তিটির কাছে মিনতি সুরে বলে, ক্ষমা করে দিন আমাকে স্যার। ব্যাস, এই ক্ষমা করে দিন শব্দটা কর্ণপাত হতেই এতক্ষণ ধরে রাখা ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রুক্ষ হয়ে উঠে মেজাজ। শরীরের প্রতিটি শিরা উপশিরা রাগে টকবক করে ফুটতে থাকে। প্যান্টে গুজে রাখা বন্ধু দিয়ে পরপর 4 জনের পায়ে 8টি শুট করে দেয়। লোকগুলো ব্যথায় চিৎকার করে উঠে। হাত বাঁধা থাকা অবস্থায় থাকার জন্য পায়ে স্পর্শ করতে পারছে না। হুডি পরা লোকটি বসা থেকে উঠে গর্জন করে উঠে, কুত্তার বাচ্চারা, এখন ক্ষমা চাইতে এসেছিস? কলিজা কেঁপে উঠেনি মেয়েগুলোর দিকে যখন হাত বাড়িয়েছিস? এই জানের ভয় ছিল না? একবার ওদের আর্তনাদ কানে যায়নি? মনে হয়নি ওরা অসহায় নিষ্পাপ? বাচ্চা, এখন ক্ষমা চাইতে এসেছিস? তোদেরকে শুধু এই বলে হুডি পরা লোকটি 4 জন ব্যক্তির হাতে এক এক করে সুচ ঢুকিয়ে দেয়। 1-2টা সুচ না, প্রত্যেকের হাতে 20টা করে ঢুকিয়েছে। এই হাত দিয়ে স্পর্শ করেছিস তাই না? ঠিক সেইভাবে আর্তনাদ কর যেভাবে ওরা করতে চেয়েছিল, কিন্তু তোরা করতে দেসনি, কিন্তু আমি তোদের করতে দিচ্ছি। লোকগুলোর আর্তনাদ আর চিৎকার বদ্ধ রুমটা ও গুমট বেঁধে রয়েছে। ওদের চিৎকার যেন এখন বিরক্তি লাগছে, তাই পুনরায় মুখ বেঁধে দেয়। এরপর হাতে এক ছুরি নিয়ে সেই আগের জায়গায় বসে ছুরিটার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। লোকগুলো শুধু মাথা দিয়ে না করতে থাকে। হুডি পরা লোকটি বলে, জানিস আমি এমনিতে ভালো মানুষ নয়। মায়া বলতে আমার রক্তে নেই। শুধু জানি রক্তের খেলা। অন্যের রক্ত দেখলে নিজে ভিতরে পৈশাচিক শান্তি লাগে। লোকের এক একটা চিৎকার হৃদয়ে এক অজানা প্রশান্তি দেয়। হুডি পরা লোকটা আকস্মিক লুটিয়ে পড়া লোকটির প্যান্টের ভিতর বিরথীনভাবে কুপাতে থাকে। 4 জনের রক্তে পুরো ফ্লোর লাল হয়ে যায়। ছটফট করতে থাকে। মনে হচ্ছে জীবন গলায় আটকে আছে, কিন্তু রুহ আলাদা হচ্ছে না। হুডি পরা লোকটির এই পৈশাচিক রূপ সম্পর্কে সব বডিগার্ড অবগত। তারা সবাই ভয়ে মাথা নিচু করে রাখে। তারা জানে তাদের বস এখানে থেমে যাবে না, এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। হুডি পরা লোকটি একজন গার্ডকে আদেশ করে বলে, মরিচের গুঁড়ো নিয়ে আসো।
গার্ড সাথে সাথে লোকটির সামনে হাজির করে। লোকটিকে বর্তমানে হিংস্র হায়েনার থেকে কম লাগছে না। ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি আর চোখে আছে হিংস্রতা। লোকটা মরিচের গুঁড়ো এক এক করে 4 জনের প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেয়। কাটা জায়গায় আবার মরিচের গুঁড়ো পড়ায় একজন গলা কাটা মুরগির মতো নড়তে থাকে। হুডি পরা লোকটি, ছটফট কর। আমিও চাই তোরা ছটফট করবি আর তোদের ছটফট দেখে আমি উল্লাস করব। হাতে তুলে নেয় একটা মাঝারি সাইজের সীসা, যেখানে রয়েছে তাদের শেষ শাস্তির অস্ত্র সালফিউরিক 204 অ্যাসিড। এক মরণাঘাতিক তীব্র অ্যাসিড যা শরীরে দেওয়া মাত্রই মাংস খসে যাবে, কর্পূরের মতো নিঃশেষ হয়ে যাবে দেহ। হুডি পরা লোকটি অ্যাসিডটার দিকে তাকিয়ে অট্টহাসি দেয়। যেই হাসিতে নেই কোনো মায়া, আছে শুধু বর্বরতা। লোকটা 4 জনের লোকের চারপাশে ঘুরতে এরপর হঠাৎ একজনের প্যান্টের ভিতরে অ্যাসিড ঢেলে দেয়। এরপর পরপর 4 জনেরও সেই অবস্থা করে। ছটফট করতে করতে মনে হচ্ছে একজনের চোখ উল্টে চলে আসবে। রক্তাক্ত হাতের উপর অ্যাসিড ঢেলে দেওয়া মাত্র দেহ থেকে মাংস খসে পড়তে না আছে রক্ত আর না আছে অন্য কিছু, মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যাচ্ছে। হাতের চামড়া আর মাংস গলে গলে পড়তে থাকে। আরেকটা অ্যাসিড পড়লেই হাড্ডিগুলোও ধসে যাবে। লোকগুলো নরক যন্ত্রণা উপভোগ করে একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকগুলোর মৃত লাশ দেখে হুঙ্কার দিয়ে বলে, এই জানোয়ারগুলোকে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে রাখ। এমনি উধাও হয়ে যাবে, সাথে কুত্তার বাচ্চাগুলোর অস্তিত্বগুলো ওই। হুডি পরা লোকটা কপালের ঘাম মুছে দাঁড়াতেই পিছন থেকে কেউ বলে উঠে, চলবে। শেষের অংশে ধর্ষণের শাস্তির নিজের মতামত তুলে ধরেছি। একজন ধর্ষককে যদি এইভাবে শাস্তি দিত তাহলে প্রত্যেকটা ধর্ষকের রহ কেঁপে উঠত। কিন্তু আফসোস, আমাদের দেশে সামান্য ফাঁসির শাস্তিটা ওই নেই। অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজা মনি। পর্ব 9। রক্তাক্ত হাতের উপর অ্যাসিড ঢেলে দেওয়া মাত্র দেহ থেকে মাংস খসে পড়তে না আছে রক্ত আর না আছে অন্য কিছু, মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যাচ্ছে। হাতের চামড়া আর মাংস গলে গলে পড়তে থাকে। আরেকটা অ্যাসিড পড়লেই হাড্ডিগুলোও ধসে যাবে। লোকগুলো নরক যন্ত্রণা উপভোগ করে একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকগুলোর মৃত লাশ দেখে হুঙ্কার দিয়ে বলে, এই জানোয়ারগুলোকে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে রাখ। এমনি উধাও হয়ে যাবে, সাথে কুত্তার বাচ্চাগুলোর অস্তিত্বগুলো ওই। হুডি পরা লোকটা কপালের ঘাম মুছে দাঁড়াতেই পিছন থেকে কেউ বলে উঠে, অগ্নি, তুই টর্চার সেলে আর আমরা সব জায়গায় তোকে খুঁজে চলছি গু। হুডি পরা লোকটি বাঁকা হাসি দিয়ে নিজের মুখের মাস্ক খুলে সম্বোধন করা ব্যক্তিটির দিকে তাকায়। হ্যাঁ, হুডি পরা লোকটি আর কেউ নয়, স্বয়ং অগ্নি চৌধুরী। গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার অগ্নি চৌধুরী, যার আধিপত্য রয়েছে শহর জুড়ে, যার আতঙ্কে থাকে প্রত্যেক অশুভ শক্তিধর নরপিশাচ, যার একটা হুঙ্কারে তাদের প্যান্ট ভিজে যায়। একবার যে এই টর্চার সেলে এসেছে তার নরকময় যন্ত্রণায় ছটফট করতে করতে মরেছে। লোকগুলোর গগন কাঁপানো চিৎকারে ও অগ্নি চৌধুরীর হৃদয় ছুঁতে পারে না। সম্বোধন করা ব্যক্তিটি অগ্নির কাছে এসে চারদিকে তাকিয়ে বলে, মেরে দিয়েছিস? অগ্নি নাক মুখ কুচকে বলে, বোকার মতো প্রশ্ন করছিস কেন রায়ান? অগ্নি চৌধুরীর টর্চার সেলে নিশ্চয় কেউ জামাই আপ্যায়ন খেতে আসে না। অগ্নির কথা শুনে রায়ান চারদিকে তাকায়। চারদিকে তাকিয়ে কিছু একটা খুঁজে বলে, লাশগুলো কোথায়? রায়ানের কথা শুনে অগ্নি বাঁকা হাসি দিয়ে পুনরায় নিজের মাথার হুডি পরে নেয়। অগ্নির ভাবভঙ্গি দেখে রায়ানের আর বুঝতে বাকি নাই কি হয়েছে। রায়ান অ্যাসিডের জায়গায় উকি দিয়ে বলে, ডুবিয়ে দিয়েছিস? ভালো হয়েছে, কষ্ট করে আর লাশ গায়েব করতে হবে না গি। মনে মনে অগ্নিকে একটা গালি দেয়। শালা জানে একটু ও মায়া নেই। সাইকো। আল্লাহ জানে, ইয়ানা ওর সম্পর্কে জানলে কি হবে। বেচারি জানে তার হাজব্যান্ড একটু রাগী বাট ভালো মানুষ, কিন্তু ওনার হাজব্যান্ড যে রাগীর চেয়ে সাইকো উন্মাদ সেটা তো আর জানে না। ইয়ানা রুমের ভিতরে পায়চারি করছে। এখন রাত 8টার কাছাকাছি। কাল ভার্সিটি যাবে, এইটা নিয়ে সে প্রচুর চিন্তিত। অপরিচিত একটা জায়গায় তার উপর এত বড় ভার্সিটি, কিভাবে নিজেকে উপস্থাপন করবে সে? এইসব ভাবতে ভাবতে রুমের এই পাশ থেকে অপর পাশে যাচ্ছে আর আঙ্গুলের নখ কামড়াচ্ছে। ইয়ানা যখন অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ে তখন নখ কামড়াতে থাকে। এইটা তার ছোট থেকে অভ্যাস। সেলিনা হোসেনের হাজার বকা খেয়ে ও ভদভ্যাস যায়নি। ইয়ানা যখন পায়চারি করছিল তখন আকস্মিক শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে, কিন্তু পড়ার আগেই একটা শক্তপোক্ত হাত ধরে ফেলে।
ইয়ানা যেই চিৎকার দিতে যাবেই তার আগেই কারোর ধমকে চুপসে যায়। ইয়ানা হাতের মালিকের দিকে তাকিয়ে ঠোঁট উল্টো বলে, এইভাবে ধমক দিতে হয়? গলা নয় যেন ফাড়া বাঁশ। অগ্নি, হোয়াট বাঁশ? ইয়ানা বিড়বিড় করে বলে, ইংলিশ ম্যান বাংলা বুঝে না। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলে, কি বিড়বিড় করে কি বলছ? আর এইভাবে রুমের মাঝে পাগলের মতো ছুটাছুটি করছ কেন? ইয়ানা নখে কামড় দিয়ে বলে, নার্ভাস হয়ে আছি। কাল ভার্সিটি যাব এই নিয়ে একটু চিন্তিত। অগ্নি, নার্ভাস হবে কেন? নাচার জন্য নিশ্চয় তোমাকে পাঠাচ্ছি না, পড়াশোনার জন্য পাঠাচ্ছি। ইয়ানার চিন্তিত মাখা মুখটি দেখে অগ্নি ইয়ানার কাছে যায়, এরপর দুই গালে হাত রেখে বলে, আমি নিয়ে দিয়ে আসব, আবার পুনরায় নিয়ে ও আসব। তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ইয়ানার অগ্নির হাতের শীতল স্পর্শ পেয়ে কেঁপে উঠে। জীবনের প্রথম কোনো পুরুষ তার এতটা কাছে। মনে হচ্ছে দেহের রক্তগুলো জমে যাচ্ছে। ইয়ানা আমতা আমতা করে বলে, ঠিক আছে, যান, ফ্রেশ হয়ে আসুন। অগ্নি ইয়ানার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, তুমি কি আমাকে জান বললে সুইটহার্ট? অফ, একদম হৃদয়ে গিয়ে লাগল। অগ্নির কথা শুনে ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। বেশরম পুরুষ বলে কি এইটা? এই যান তো, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। রাতে নিশ্চয় কিছু খাননি? অগ্নি, তুমি আমাকে বারবার জান বলছ, আর আমি সেটা বললেই বেশরম হয়ে গেছি। বেশরমের দেখলেটা কি সুইটহার্ট? কিছুই তো করলাম না। ছুঁয়ে দেখিনি ভালো করে, তার আগেই বেশরম? যেদিন সব কিছুর ঊর্ধ্বে যাব ওই দিন কোনো বাক্য উচ্চারণ করবে ভেবে রাখো। তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। ইয়ানা কটমট চোখে অগ্নির দিকে তাকায়। নির্লজ্জ লোক, মুখে কিছু আটকায় না। অগ্নি ইয়ানার আড়ালে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর কিছু সময় ব্যবধানে ওয়াশরুম থেকে ফিরে আসে। পরনে শুধু একটা টাওয়াল পেঁচানো, উন্মুক্ত লোমযুক্ত ফর্সা শরীর, ঘাড় পর্যন্ত চুলগুলো লেপ্টে আছে কপালে। ইয়ানা অগ্নির দিকে তাকাতেই চোখ যায় ওর পিঠে আর গলায়। পিঠে রয়েছে ড্রাগনের ট্যাটু আর হাতে আগুনের শিখা, এমন টাইপের ট্যাটু মনে হচ্ছে। বিয়ের পর এই প্রথম ইয়ানা অগ্নির উন্মুক্ত শরীর দেখেছে। এতদিন খেয়াল করেনি ওর শরীরে এমন ভয়ঙ্কর ট্যাটু খোদাই করা। ইয়ানা নিজের লজ্জা চেপে রেখে চোখ মুখ শক্ত করে বলে, শরীরে এ কেমন জঙ্গল বানিয়ে রেখেছেন? আপনি না একজন ভার্সিটির প্রফেসর ছিলেন? জানেন না এইসব ট্যাটু খোদাই করা ঠিক না? অগ্নি এতক্ষণ ইয়ানার ভাবভঙ্গি ওই পর্যবেক্ষণ করছিল। ইয়ানার কথা শুনে গায়েটি শার্ট পরতে পরতে বলে, আমি তো ভার্সিটির প্রফেসর ছিলাম না সুইটহার্ট, মাত্র কয়েকদিনের অতিথি ছিলাম। আর যদি বলো এই ট্যাটুর কথা, এইসব অনেক আগে করেছি। ইয়ানা, রিমুভ করবেন এইসব? কেমন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। অগ্নি, আদেশ করছ? ইয়ানা, হ্যাঁ। অগ্নি, এত অধিকার আমার প্রতি তোমার? ইয়ানা, সন্দেহ আছে? অগ্নি, ওহুম, একদম না। আমার বউ যে রাগী ঝগড়ুটে সেটা আমি জানি, সেখানে সন্দেহ করার প্রশ্নই আসে না। অগ্নির কথা শুনে ইয়ানা তেতে উঠে। ইয়ানা, আপনি আমাকে ঝগড়ুটে বললেন? অগ্নি, কেন, অন্য কিছু শুনেছ? ইয়ানা, দিলেন তো মুডটা নষ্ট করে। ভেবেছিলাম আজ রাতে আপনাকে নিয়ে ঘুরতে বের হব। ঠান্ডা ঠান্ডা বাতাস পাশে, আপনি কত সুন্দর একটা মোমেন্ট। আর এইদিকে আপনি আমার নিন্দে করছেন? অগ্নি ইয়ানার কথা শুনে কেসে উঠে। আজকাল ও মেয়েদের সাথে ঘুরতে ও যাবে। অগ্নি, তুমি ঘুরতে চাও সেটা আগেই বললেই পারতে। 10 মিনিট অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসছি। বাট লং ড্রাইভে যাবে নাকি রেস্টুরেন্টে? ইয়ানা, আগে রেস্টুরেন্টে যাব। আমার প্রাণপ্রিয় পাস্তা অনেক দিন ধরে খায় না। অগ্নি নাখোঁজ করে বলে, এইসব তৈলাক্ত খাবার খাওয়ার দরকার নেই গি। ইয়ানা, আমার থেকে খাওয়ার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি? শুনুন, জীবন চলে যাবে তবুও আমি তৈলাক্ত খাবার খাওয়া ছাড়তে পারব না। সব ছাড়তে প্রয়োজন হলে আপনা। অগ্নি শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, হ্যাঁ বলো, কি বলছিলে? আমাকে কি? ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, আজকাল আপনি ভুল শুনছেন মি চৌধুরী। বলতে চেয়েছি আপনাকে আমি এইসব খাইয়ে ছাড়ব, অন্য কিছু বলতে চাইনি। মুহূর্তেই অগ্নি মুখ গম্ভীর হয়ে যায়। মুখের গম্ভীরতা বজায় রেখে বলে, অন্য কিছু বলার কথা কোনো দিন চিন্তা ও করো না গিয়ে। এইভাবে খুনসুটি করতে করতে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কানাডার এক রেস্টুরেন্টে বসে আছে অগ্নি আর ইয়ানা। ইয়ানা খুব খুশি, কানাডার আবহাওয়া আর চারপাশ তার ভাবনার থেকেও সুন্দর।
তারা যেখানে বসেছে আশেপাশে আর কোনো লোকজন নেই। পুরো রুম অগ্নি বুক করে ফেলেছে। ইয়ানা চারপাশে তাকিয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নি মোবাইল স্ক্রোল করছে। চোখে কালো চশমা আর মুখে মাস্ক। ইয়ানা কপাল কুঁচকে বলে, এখন তো এইসব খুলুন। এইভাবে মুখে মাস্ক লাগিয়ে রেখেছেন কেন? খাবেন কিভাবে? অগ্নি, আমি এইসব খাই না, তুমি এসেছ, তুমি খাও। ইয়ানা ভেংচি কেটে বলে, পাস্তা খাব না চাউমিন খাব? অগ্নি ইয়ানার দিকে তাকায়। মুহূর্তেই গম্ভীর হয়ে বলে, তুমি তো বলেছিলে পাস্তা খাবে। কানাডায় বাংলাদেশি খাবার খুব একটা পাওয়া যায় না, তাই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তাহলে খাবারের মেনু চেঞ্জ হলো কেন ইয়ানা? অগ্নি, পাস্তা খেতে ইচ্ছে করছে না। মুড চেঞ্জ হয়ে গেছে। অগ্নি অনামিকা আঙ্গুল দিয়ে ঘাড় ঘেঁষে চারপাশে তাকিয়ে ইয়ানার দিকে তাকায়, এরপর বলে, এত তাড়াতাড়ি তোমার পছন্দের খাবার বদলে গেল? বাসা থেকে যেটা বলতে বলতে আসলে সেটা আকস্মিক বদলে গেল? কিন্তু তোমাকে তো পাস্তা ওই খেতে হবে ইয়ানা। অগ্নির এইভাবে রেগে যাওয়াটা বোধগম্য হল না। তবুও নিজের জেদ ধরে বলে, আমি পাস্তা খাব না। অগ্নি, তোমাকে এইটাই খেতে হবে। ইয়ানা বিরক্তি নিয়ে বলে, খাব না আমি কিছুই, বাড়ি চলুন। ইয়ানা কথা শেষ হবার সাথে সাথে অগ্নি টেবিলের কাচের বোতলগুলো ফেলে দেয়। রাগে শরীর কাঁপছে ওর। হারানোর ভয়, অজানা আতঙ্ক সব মিলিয়ে যা এক প্রকার রাগে পরিণত হয়েছে। টেবিলে সাজানো কাচের বোতলগুলো এখন ফ্লোরে টুকরো টুকরো হয়ে গড়াগড়ি খাচ্ছে। ইয়ানা তবদা লেগে আছে। কি বলবে? কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। ইয়ানা অশ্রুসিক্ত নয়নে অগ্নির দিকে তাকায়। অগ্নি দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট 15 মিনিট লেগেছে আমার এখানে আসতেই, আর এর মধ্যে তোমার পছন্দের জিনিস পরিবর্তন হয়ে গেল? তাহলে আমাকে পরিবর্তন দেখি তুমি যে কোনো সময় করে ফেলবে? তোমার টেস্ট এত তাড়াতাড়ি বদলে যায়? ইয়ানা অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। কিসের সাথে কিসের তুলনা? এই লোক কি সাইকো নাকি? ইয়ানা, আর ইউমেট কিসব বলছেন? খাবারের সাথে আপনি আপনার তুলনা করছেন? অগ্নি, দুইটাই তোমার পছন্দের জিনিস। তোমার পছন্দের জিনিস এত তাড়াতাড়ি বদলে যাবে তা তো আমি মানব না। ইয়ানার ইচ্ছে করছে এখন নিজের মাথা নিজে ফাটাতে। কেন আসতে চেয়েছিল এই পাগলের সাথে? নাহ, পাগল না, পুরো সাইকো। পজেসিভের একটা লিমিট থাকে, কিন্তু উনি তো। অগ্নি নিজের রাগটাকে কন্ট্রোল করে ঠান্ডা গলায় বলে, বসো আর এইগুলো শেষ করো। ইয়ানা, খাব না আমি। অগ্নি দাঁতে দাঁত চেপে বলে, খেতে বলেছি আমি তোমায় ইয়ানা। জেদ করলে থাপড়িয়ে অজ্ঞান করব বিয়াদ মেয়ে। ইয়ানা রাগে দুঃখে দুই হাতে দুইটা চামচ নেই। কিন্তু এই খাবার কি তার গলা দিয়ে নামবে? তবুও অগ্নির ভয়ে খেতে হচ্ছে। ইয়ানা ভেবে পায় না এখানে এত বড় একটা ঘূর্ণিঝড় হলো আর কেউ আসল না। ইয়ানা কিছু খেয়ে বলে, আর খাব না, বাড়ি চলুন। অগ্নি, তোমার খাওয়া সম্পর্কে আমার ধারণা আছে। আর সেই ধারণা নিয়েই তোমার জন্য অর্ডার করেছি। সবটা শেষ করো। ইয়ানা আর কিছু বলে না। খেতে থাকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। ইয়ানার কান্না দেখে অগ্নি ধমক দিয়ে বলে, কান্না থামাও। আশ্চর্য, আমি তোমাকে কিছু করেছি? আর এক ফোঁটা চোখের পানি ও যাতে না পড়ে। অগ্নির মুখে লেগে আছে বিশ্বজয়ের হাসি। সে তার অনুভবের শেহিজাদিকে কখনো হাতছাড়া করতে পারবে না। প্রয়োজন হলে বেঁধে রাখবে। এই মেয়ের মধ্যে তার নিঃশ্বাস আটকে আছে। ইয়ানা মাথা ব্যথার অজুহাত দিয়ে আর লং ড্রাইভে যায়নি। কার সাথে যাবে ও? অগ্নি চৌধুরীর সাথে? এই জীবনে তো আর কোনো দিন না। ইয়ানার মাথা ব্যথা ভেবে অগ্নিও ডেম্পারেট হয়ে পড়ে। তাই সে ও ড্রাইভে যাওয়া নাখোঁজ করে। ইয়ানা পুরো গাড়ি নিশ্চুপ ছিল। অগ্নি ইয়ানার মাথা ব্যথা ভেবে আর কিছু বলেনি। ইয়ানা রুমে ঢুকে চোখ মুখে পানি দিয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রচুর কান্না পাচ্ছে। ভালোবেসে ফেলেছে ও এই লোককে। একটু ধমক কলিজায় গিয়ে লাগে। ভালো না বেশে কোথায় যাবে? স্বামী হয় ওর এক পবিত্র বন্ধন। ইয়ানাকে বিছানায় শুয়ে পড়তে দেখে অগ্নি অধৈর্য গলায় বলে, কমেছে আগের থেকে একটু? ইয়ানা, হু। অগ্নি, তাহলে উঠে বসো আর খেয়ে নাও। অগ্নির কথা শুনে ইয়ানা কপাল কুঁচকে নেয়। একটু আগেই তো ড্রামা করে আসলো, এখন আবার কি খাওয়াবে? ইয়ানাকে একইভাবে শুয়ে থাকতে দেখে অগ্নি ইয়ানার হাতে ধরে হেঁচকা টানে তুলে ধরে। ইয়ানা চোখ মুখ শক্ত করে বলে, কি হয়েছে? এখন আবার এমন করছেন কেন?
অগ্নি হাতে একটা বক্স নিয়ে খুলে এরপর ইয়ানার মুখের সামনে ধরে বলে, এই নাও তোমার চাউমিন। ইয়ানার ইচ্ছে করছিল অগ্নির মাথা ফাটাতে। শালা সাইকো, একটু আগের ঘটনা ভুলে গেলি, এখন আসছে ন্যাকামো করতে। ইয়ানাকে খেতে না দেখে অগ্নি নিজের হাতে ইয়ানার মুখে তুলে দিতে নিবে, আকস্মিক ইয়ানা হাত ধরে ফেলে। ইয়ানা, নিয়ে যান এইসব খাবার, দেখলেই অসহ্য লাগছে। জীবনে আমাকে ধন্য করেছেন ঘুরতে নিয়ে গিয়ে, আমি বেঁচে থাকতে আমার জন্য আপনার আর মহৎ কাজ করতে হবে না। ধন্য করেছেন আমায়, এইবার এইগুলো নিয়ে যান। ইয়ানা আর কিছু বলতে যাবে তখন ওই অগ্নি ইয়ানার 2 গাল চেপে ধরে চাউমিন ঢুকিয়ে দেয়। ইয়ানা মুখ থেকে ফেলে দেওয়ার জন্য উদ্ধত হতেই অগ্নি সতর্ক করে বলে, খবরদার, যদি একটু ও ফেলেছ, এইগুলো তুলে এনে আবার তোমার মুখে দিব। একইভাবে অগ্নি ইয়ানাকে জোর করে অর্ধেক খাওয়ানো শেষ করে। বুঝতে পেরেছে খাবার পরিমাণ ওর জন্য বেশি হয়ে যাচ্ছে, তাই আর না খাইয়ে মুখ থেকে হাত সরিয়ে আনে। ইয়ানার যেন জান বেরিয়ে যাচ্ছিল এতক্ষণ। ইয়ানা রেগে কিছু বলতে যাবে তার আগেই অগ্নি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে। এমন এক ঘটনা যা দুইজনের সত্তাকেই নাড়িয়ে তুলে। নিজের ঠোঁট ধারা ইয়ানার ঠোঁট চেপে ধরে। ইয়ানা বরফের মতো জমে যায়। জীবনের প্রথম কোনো পুরুষের আলিঙ্গন তাকে ভিতর থেকে কাঁপিয়ে তুলছে। শরীরটা নাড়ানোর ও শক্তি নেই। ধীরে ধীরে চুমুর পরিমাণ হতে থাকে। ইয়ানা অগ্নিকে সরাতে চাইলে অগ্নি ইয়ানার হাত দুটি বিছানার সাথে চেপে ধরে। এমনিতে ও ইয়ানার শরীরে শক্তি নেই, পুরো শরীর অবশ হয়ে গেছে। প্রায় 15 মিনিট পর অগ্নি ইয়ানাকে ছেড়ে। ইয়ানা ছাড়া পেতেই বড় বড় শ্বাস টানে। ঠোঁট থেকে সামান্য রক্ত ঝরছে। অগ্নি ইয়ানার ঠোঁটের রক্তটা বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে ফিসফিসিয়ে বলে, জীবনের প্রথম চুমু খেলাম সুইট হার্ট, তাও আবার নিজের বুকে। তারিখটা লিখে রাখো, সেলিব্রেট করব। ইয়ানা মিহি সুরে অগ্নিকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য, উঠুন বলছি। কিন্তু ইয়ানার ধাক্কায় অগ্নিকে এক চুল ও নাড়াতে পারেনি। অগ্নি আর ও ইয়ানার উপর ঝুঁকে যায়। এরপর ইয়ানার কাছে ফিসফিসিয়ে বলে, ঠিক যতবার তুমি আমার উপর রাগ করবে, কথা বলা বন্ধ করার মতো দুঃসাহস দেখাবে, ঠিক ততবার তোমার উপর এমন ডোজ পড়বে। আজকের চুমুতে শুধু রক্ত বের করেছি। এরপর থেকে এড়িয়ে চললে এই ঠোঁটটাই খেয়ে ফেলব। বলেছি ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি, আই রিপিট, ছেড়ে দেয়নি। সকাল এখন প্রায় 8টার মতো বাজে। অগ্নির একটা জরুরি কাজ আসার কারণে সে সকাল 7টায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। বলেছে 1.5 ঘণ্টা পর এসে নিয়ে যাবে। ইয়ানা ব্রেকফাস্ট করে রুমে না বসে চলে যায় পুরো বাড়ি ঘুরে দেখার জন্য। এই বাড়িতে সে অনেক দিন হয়ে গেছে এসেছে, কিন্তু এখন ও পুরো বাড়ি দেখা হয়নি। ইয়ানা যখন 3য় তলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিবে তখন কাজের মহিলাটি বলে উঠে, ম্যাডাম, উপরে যাইয়েন না। ইয়ানা, কেন আন্টি? মহিলাটি আমতা আমতা করে বলে, না, এমনি বলছিলাম। তবে ওইখানে গেলে একটা তালাবদ্ধ রুম আছে, এর কাছে যাইয়েন না। শুনেছি ওইখানে এক অতৃপ্ত আত্মা থাকে। এই রুমের দরজা কখনো খোলা হয় না। মহিলাটির কথা শুনে ইয়ানা ফিক করে হেসে উঠে। এরপর মহিলাটির দিকে তাকিয়ে বলে, এইসব বলতে কিছু হয় না আন্টি। সব কিছু আপনাদের মনের ভুল। চিন্তা করবেন না, আমি ওই রুমের পাশে যাব না, জাস্ট বাড়িটা ঘুরে দেখে আসি। এরপর ইয়ানা চলে যায়। মহিলাটি ইয়ানার যাওয়ার পানে তাকিয়ে একটা শুকনো ধূপ গিলে। ইয়ানা ধীর পায়ে এগিয়ে যায় আর গুনগুন করে গান গাইতে থাকে। হঠাৎ কিছুর শব্দ পেয়ে পা জোড়া থমকে যায়। পিছনে তাকাতেই কপাল কুঁচকে আসে। এই রুম থেকে এমন শব্দ আসছে কেন? তাহলে কি আন্টি এই রুমের কথা বলেছিল? কিন্তু এইসব আত্মা প্রেতাত্মা বলতে তো কিছুই হয় না। মনে হচ্ছে কারোর গঙ্গানির শব্দ। কিন্তু এত বড় একটা বাড়িতে এমন রুম, এই সম্পর্কে কি অগ্নি জানে না? ইয়ানা ধীরে ধীরে দরজার কাছে যায়। দরজার কাছে যেতেই শব্দগুলো তীব্র হয়। ইয়ানার সামান্য ভয় লাগলে ও উদ্যত হয় তালা ভাঙার জন্য। লোকে বলে নিষিদ্ধ জিনিসে কৌতূহল থাকে বেশি। আজ আমিও দেখবের ভিতরে কি আছে। ইয়ানা একটা শক্তপোক্ত বস্তু ধারা বাড়ি দিতে যাবে, এমন সময় কেউ তার হাত ধরে ফেলে। হঠাৎ এমন হওয়াতে ইয়ানা ভয় পেয়ে ব্যক্তিটির দিকে তাকায়। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 20। ইয়ানা ঘাবড়ে গিয়ে ব্যক্তিটির দিকে তাকায়। সামনে অগ্নিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর বুকে থুথু দিয়ে বলে, ওহো, আপনি? অগ্নির চোখ ছিল তীক্ষ্ণ। ইয়ানার হাতটাকে জোরে চেপে ধরে শান্ত কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো?
আমি তো বলেছিলাম কিছু সময় ব্যবধানে তোমাকে নিতে আসছি। সেখানে তুমি রেডি হওয়ার পরিবর্তে এখানে কি করছ? ইয়ানা, আপনি পুলিশের মতো এত প্রশ্ন করছেন কেন? একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম এই সুযোগে বাড়িটা ঘুরে দেখি। সেই কারণেই এখানে আসা। কিন্তু আপনি জানেন, যখন আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম তখন কারোর গঙ্গানির শব্দ পেয়েছি। না না, একজন নয়, মনে হচ্ছিল ৪-৫ জন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন আর আসছে না। কিছুক্ষণ আগে ও ছিল, তাই তো তালা ভাঙতে গিয়েছিলাম। এরপর হাতে সামান্য ব্যথা অনুভব করায় অগ্নির হাত থেকে হাত ছাড়াতে ছাড়াতে বলে, উফ, হাতটা ছাড়ুন না, ব্যথা পাচ্ছি তো। অগ্নি গম্ভীর গলায় বলে, চলো এখান থেকে গু। ইয়ানা, এই না প্লিজ। চলুন আমি আর আপনি মিলে তালাটা ভাঙ্গি, তাহলে কষ্টটা কম হবে। ওয়েট, রুমটা তো তালাবদ্ধ, এই রুমের চাবি কোথায়? চাবি দিন। অগ্নি, চাবি আমার কাছে নেই। এইটা আমার রুম না। এখানে অনেকের অনেক গচ্ছিত জিনিস আছে যা সাধারণ মানুষদের শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে। অগ্নির কথা শুনে ইয়ানা অবাক হয়ে বলে, কি এমন আছে এখানে যা সাধারণ মানুষদের শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে, তাও আবার আপনার বাড়িতে? অগ্নি, অন্যের জিনিস জানার বা দেখার ইন্টারেস্ট আমার কোনো কালেই ছিল না। বললাম না, এখানে অন্যের গচ্ছিত জিনিস রয়েছে। সেখানে অন্যেরটা দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ইয়ানা, কিন্তু এইটা তো আপনার বাড়ি, তাই না? অগ্নি, হ্যাঁ। তবে আগে আরেকজনের ছিল আর এখন আমার। আর আগে যার ছিল তার ওই আমানত এই রুম। আমাকে এই বাড়ি দিয়ে যাওয়ার আগে বলে দিয়েছিল যাতে এই রুম কখনো না খুলি। আমার ও বা কী দরকার এইটা খোলার? তাই কোনোদিন খোলার ইন্টারেস্ট দেখায়নি। ইয়ানা, ওহো আচ্ছা। বাট আমি তো রুমের কথা বলছি না, এইখান থেকে কেমন একটা শব্দ আসছিল। অগ্নি, এইটা তোমার মনের ভুল। ইয়ানা, কিন্তু। ইয়ানার কথার মাঝে অগ্নি ধমক দিয়ে বলে, ভার্সিটি যাবে নাকি এখানে দাঁড়িয়ে গোয়েন্দাগিরি করবে? মনে রেখো, আজ যেতে না পারলে আর কিন্তু যেতে দিব না। ইয়ানা অধৈর্য হয়ে বলে, এই না না, এমন কথা বলছেন কেন? চলুন। এরপর ইয়ানা অগ্নির পিছন পিছন চলে যায়। যাওয়ার পূর্বে একবার তালাবদ্ধ রুমটার দিকে তাকায়। এই শব্দ শোনা কি সত্যি আমার মনের ভুল ছিল? কিন্তু কেন জানি মন বলছে এখানে ভয়ঙ্কর কিছু আছে। ভার্সিটির গেইটের সামনে অগ্নির বিলাসবহুল কালো মার্সেডিস গাড়িটি এসে থামে। ইয়ানা গাড়ির কাউচ দিয়ে বাহিরে উকি দেয়। অনেক বড় বিল্ডিং, তার সাথে অনেক সুন্দর ও। অগ্নি সানগ্লাসের আড়ালে ইয়ানার হাসিমাখা মুখটি দেখে। অগ্নির মুখে বরাবরের মতোই মাস্ক। সেই মাস্কের আড়ালে একটা মুচকি হাসি দেয় যা ইয়ানার অজানা। ইয়ানা গাড়ি থেকে নেমে অগ্নিকে বিদায় দিয়ে 2 কদম ফেলতেই অগ্নি পিছন থেকে ইয়ানার হাত ধরে নিজের কাছে এনে দাঁড় করায়। ইয়ানা ভ্রু নাচিয়ে বলে, কি হলো, যেতে দিবেন না নাকি? অগ্নি 2 ঠোঁট চেপে বলে, দিতে তো কোনো কালেই ইচ্ছে ছিল না। যদি এমন সুন্দরী বউ থাকে তাহলে কোনো পুরুষ আলাদা রাখতে চাই বলন। ইয়ানা, শুরু হয়ে গেছে তাই না? অগ্নি ইয়ানার হাতের উপর একটা বক্স দিয়ে বলে, এই নাও তোমার মোবাইল। সবকিছু ঠিক করে দিয়েছি, ফোন দিলে যাতে সাথে সাথে পাই। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, ওকে? ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, হুমঘ। অগ্নি, গুড। এই বলে সে নিজের গাড়ি নিয়ে মুহূর্তের ভিতর দৃষ্টিসীমানার আড়াল হয়ে যায়। ইয়ানা মোবাইলটা পেয়ে খুব খুশি। সত্যি একটা ফোন ওর প্রয়োজন ছিল। ইয়ানা নার্ভাস কাটিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। ইয়ানা গিয়ে নিজের ক্লাসরুমে যায়। সবাই কেমন অপরিচিত। ইয়ানা বসতেই তার কাছে একটা মেয়ে এসে বলে, তুমি কি বাংলাদেশী? দেখে বাঙালি মনে হচ্ছে। এত ইংরেজদের ভিড়ে বাঙালি ভাষা শুনে ইয়ানা একটা স্বস্তি ফেলে। ইয়ানা, জি আমি বাঙালি। আজ ওই জয়েন হয়েছি। মেয়েটা, ওহো, আমিও বাঙালি। আমি এই 2 মাস হবে এসেছি। হাই, আমি মীরা। মেয়েটি ইয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ইয়ানা মেয়েটির হাতের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, কেন নয়। আমি ইয়ানা। মীরা, নাইস নেম। তুমি খুব মিষ্ট। ইয়ানা, থ্যাঙ্কস। আপনিও খুব সুন্দর। মেয়েটা ঠোঁট উল্টে বলে, একটু আগেই তো ফ্রেন্ড বানালে, এখন আবার আপনি সম্বোধন করছ? এইটা কিন্তু ঠিক না। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, ওফ সরি। তুমি কি এখানে হোস্টেলে থাক নাকি বাসা থেকে যাতায়াত করো?
মীরা, আমি আগে মামাদের বাসায় থাকতাম বাট ওইখান থেকে প্রতিদিন ভার্সিটি আসা খুব কষ্টদায়ক। তাই হোস্টেলে থাকি। কিন্তু তুমি এত দেরিতে ভর্তি হলে যে? সচরাচর এখানে এত লেট করে স্টুডেন্ট ভর্তি করায় না। তোমার ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। যাই হোক, ভর্তি তো হতে পেরেছ, এই অনেক। এই দেখছ, তোমার কথাই জিজ্ঞাসা করা হলো না। আসলে আমি কথা বলতে বেশি ভালোবাসি। বাই দ্য ওয়ে, তোমাকে দেখলাম গাড়ি দিয়ে আসতে। তোমার ভাই বা ড্রাইভার নাকি? ইয়ানা মীরার কথা শুনে ভেবাচেকা খেয়ে যায়। এরপর আমতা আমতা করে বলে, উনি আমার হাজব্যান্ড, ভাই বা ড্রাইভার নয়। মীরা অবাক হয়ে ইয়ানার দিকে তাকায়, এরপর একগাল হেসে বলে, ওফ, সরি। তুমি বিবাহিতা? যাই হোক, বিবাহিতা জীবনের জন্য অভিনন্দন। আসলে আমি তোমার হাজব্যান্ডকে দেখতে পাইনি, তাই বলে ফেলেছি মুখ ফসকে। ইয়ানা, থ্যাঙ্কস। ওকে, সমস্যা নেই। মীরা, আমাদের জিজুর নাম কি ইয়ানা? ইয়ানা হাসি দিয়ে বলে, অগ্নি চৌধুরী। অগ্নি চৌধুরী নামটা শুনতেই মীরা আতঙ্ক নিয়ে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা মীরার ভয়ার্ত মুখ দেখে বলে, কি হয়েছে মীরা? মনে হচ্ছে কিছু নিয়ে ভয় পাচ্ছ? মীরা শুকনো ধূপ গিলে কাপাকপা কণ্ঠে বলে, কোনো অগ্নি চৌধুরী? উনি কি করেন? ইয়ানা, উনি ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে, আর এই কারণেই আমাদের এখানে আসা। মীরা ভয়ার্ত মুখ থেকে এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভয়ে পুরো শরীর ঘেমে যাচ্ছিল। কপালের ঘাম টিস্যু দিয়ে মুছে বলে, ওহো আচ্ছা। ইয়ানা মীরার দিকে কপাল কুঁচকে বলে, হ্যাঁ। কিন্তু তুমি অগ্নি চৌধুরীর নাম শুনে এইভাবে রিয়াক্ট করলে কেন? মীরা মেকি হাসি দিয়ে বলে, আরে না, এমনি। ইয়ানা, কোনো কারণ ছাড়া হঠাৎ করে কারোর মুখ এতটা ভয়ার্ত দেখায় না মীরা। আমি স্পষ্ট দেখেছি তুমি ঘামছিলে। তোমার ভয়ার্ত মুখের ঘামগুলো ও কি মিথ্যা ছিল? মীরা, তুমি তোমার হাজব্যান্ডের নাম অগ্নি চৌধুরী বললে না, সেটা নিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম। অগ্নি চৌধুরী হল এখানকার সবচেয়ে বড় মাফিয়া। উনার চেয়ে ও অনেক বড় বড় মাফিয়া আছেন, কিন্তু উনাকে সবাই জমের মতো ভয় পায়। ওনার একটা খুনের বর্ণনা শুনলে শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। উনি টরন্টো শহরের বাদশাহ বলতে পারো। উনার ভয়ে বড় বড় মাফিয়ারা ও আতঙ্কে থাকে। তবে উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। যতটুকু শুনেছি, এখানে আগে অনেক খারাপ কাজ হতো। বাট উনি আসার পর থেকে সব কিছু কমেছে। কয়েকটা গ্রামের লোকজনের উপর নাকি টর্চার করা হতো, এত আইন থাকা সত্ত্বেও। টর্চারিত গ্রামের দায়িত্ব নিয়েছেন অগ্নি চৌধুরী। কিন্তু মাফিয়া তো মাফিয়া, ওই হয় বোন। ওদের শরীরে মায়া বলতে কোনো শব্দ নেই। খুন, পাচার, দুর্নীতি তো ওদের রক্তে আছে। অগ্নি চৌধুরীর নাম শুনেই ভয় পেয়ে গিয়েছিলাম। ইয়ানা, ওহো, বুঝলাম। কিন্তু উনি এইসব খারাপ কাজ করার কল্পনাও করতে পারে না। ও একজন ব্যবসায়ী, এইটুকু কোনো মাফিয়া টাফিয়া নয়। প্রয়োজনের চেয়ে একটু বেশি রাগী, তবে আমার জন্য ঠিক আছে। মীরা, ওকে বাদ দাও, এখন ওই ক্লাস শুরু হবে। ভার্সিটির ছুটির পর ইয়ানা গেইডে আসতেই দেখতে পাই অগ্নির গাড়ি। ইয়ানা মীরার দিকে তাকিয়ে বলে, ওই তো আমার গাড়ি এসে গেছে। তাহলে কাল আবার দেখা হচ্ছে। মীরা, আল্লাহ হাফেজ। ইয়ানা গাড়ির কাছে যেতেই অগ্নি কাউচ নামিয়ে দেয়। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এসেছেন যে? ফোন দেওয়ার প্রয়োজন হয়নি। অগ্নি, জি, আমার রাজ্যের রানী, আপনাকে দাঁড়া করিয়ে রেখে কষ্ট দিতে পারি বলুন? রানী হয়ে যদি অভিশাপ দিন, তখন আমি তো ধ্বংস হয়ে যাব। ইয়ানা গাড়িতে উঠে বলে, নাটক কম করেন জাহাপানা। আপনার নাটক দেখে আমার গরম লাগছে। অগ্নি ইয়ানার মাথা থেকে উড়োনা খুলে দিয়ে বলে, এসি রুম থেকে এসে এখন এসি গাড়িতে বসেছেন, তাতে ও গরম সেই। রানী হলে এমন ওই হয়? ইয়ানা হাসি দিয়ে বলে, আপনাকে সত্যিই মাঝে মাঝে চিনতে পারি না। কিন্তু আপনি এইভাবে সবসময় মাস্ক আর সানগ্লাস লাগিয়ে রাখেন কেন বলুন তো? এখন তো গাড়ির ভিতর আছেন, ধুলোবালি ডুববে না, খুলতে পারেন। অগ্নি ইয়ানার কথাটাকে কৌশলে এড়িয়ে বলে, কেমন কাটল আপনার প্রথম দিনের ক্লাস রানী সাহেবা? ইয়ানা চুলগুলো ঠিক করে বলে, অনেক ভালো লেগেছে। আজ একটা ইন্টারেস্টিং কাহিনী শুনেছি মাফিয়া সম্পর্কে। মাফিয়া উচ্চারণ শুনতেই অগ্নি আটকে উঠে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে বলে, কি শুনেছ? ইয়ানা, এখানে নাকি একজন মাফিয়া আছে। তার নাম ও ঠিক আপনার নামের মতো অগ্নি চৌধুরী। সেই জন্য ওই তো বলি, আপনার এত রাগ কেন?
নাম মিলেছে তো তাই একটু ব্যবহার চলে এসেছে। যাই হোক, ওই মাফিয়ার সাথে আপনার তুলনা করব না, কারণ আপনি তো ভালো। আর মাফিয়ারা তো খুব খারাপ হয়, যাকে বলে জঘন্য খারাপ। ওয়াক, এদের দেখলে ঘৃণা হয়। জানোয়ার সবগুলো। শুনুন, এদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে। এইসব জানোয়ারদের এড়িয়ে চলাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ এইসব মানুষদের ঘৃণা করি। অগ্নি ছোট করে উত্তর দেই। হুম। ওয়াইনের গ্লাসে জোরে চেপে ধরে আছে অগ্নি। চোখগুলো অসম্ভব লাল। বারবার ইয়ানার কথাগুলো জানে বাজছে। ইয়ানা ঘৃণা করে অগ্নি চৌধুরী নামক মাফিয়াকে। বারবার ইয়ানার নাক মুখ কুচকানো মুখটা ভেসে আসছে। অস্থির লাগছে সবকিছু। সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। এতটা বিষাক্ত কেন লাগছে চারপাশ? আজকাল ওয়াইনের নেশা ও রাগ মিটাতে পারে না অগ্নি। অ্যালকোহল সচরাচর খায় না, মাঝে মাঝে মাথা ঠান্ডা রাখার জন্য খেতে হয়। তবে নেশা যাতে না হয় সেই পরিমাণ নিয়ে সেবন করে। তবে আজ ওয়াইন ও ভালো লাগছে না। হাতে থাকা ওয়াইনের গ্লাসটাকে সজোরে আছাড় মেরে বলে, বালছাল ছাতার মাথা, এইসব ও ভালো লাগছে না। ঘৃণা করলে করুক, এত অস্থির হওয়ার কি আছে? আমি কি ছেড়ে দিব নাকি? আমাকে এতটা ডেম্পারেট করে ছেড়ে চলে যাবে ভেবেছে? একবার শুধু ছেড়ে যাওয়ার কথা বলক, হাত পা বেঁধে টর্চার সেলে রেখে দিয়ে আসব। অগ্নি চুলগুলো খামচে ধরে আরেকটা গ্লাসে ওয়াইন ঢেলে বলে, আমার রাজত্বে তুমি প্রবেশ করেছ রানী সাহেবা। আমি তোমাকে ফোর্স করেনি, শুধু হালকা ফাঁদ পেতেছিলাম। আর সে ফাঁদে তুমি এসে আটকিয়েছ। আমার রাজত্বে শুধু ভালোবাসা আর আলোটাই দেখলে। কারণ এখনও তুমি আমার সীমার মধ্যে আছো। কিন্তু যেদিন আমার সীমানা অতিক্রম করে আমাকে ছেড়ে চলে যেতে চাইবে, ঘৃণা করতে চাইবে, ওই দিন তুমি অগ্নি চৌধুরীর অন্ধকার রাজত্বের সাথে সাক্ষাৎ করবে। তুমি এখন আলো দেখছ, পরবর্তীতে অন্ধকার দেখবে। অগ্নি চৌধুরীর মিষ্টি কথা শুনেছ, কিন্তু ওনার হিংস্রতা দেখনি। তাই আমাকে ঘৃণা করার মতো ভুল যাতে কখনো না করো। এমনিতে তোমাকে নিয়ে প্রচুর পজেসিভ আমি। তোমার নিঃশ্বাস যখন ফেলো তখনও ভয় হয় যদি কিছু হয়ে যায়। যদি পারতাম তাহলে নিঃশ্বাসটা ও আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতাম। আমার অনুভূতির পুরো সত্তা জুড়ে তুমি আছো। তাই আমাকে ছেড়ে যাওয়ার মতো দুঃসাহস হবে তোমার মৃত্যু সমতুল্য। অগ্নি এইসব বলতে বলতে হাত শক্ত করে ফেলে। পুরো শরীর কাঁপছে ওর। লাল চক্ষু নয়নে দেয়ালে আঁকা এক আগুনের প্রতিচ্ছবির তাকিয়ে কিরমিরিয়ে বলে, যদি বিচ্ছেদ নামক কোনো শব্দ ভুলে ও আসে তাহলে পুরো শহর আমি শেষ করতে ও সময় নিব না। ইয়ানা টেবিলে বসে পড়ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 11টার কাছাকাছি। ইয়ানা মোবাইল ওপেন করে অগ্নিকে ফোন দেয়। 3-4 সেকেন্ডের মধ্যেই ফোন রিসিভ করে বলে, কোথায় আপনি? অগ্নি, আজ আসব না ভাবছি। তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকো। ইয়ানা, কিন্তু কেন? অগ্নি, কেন মিস করছো? ইয়ানা বলে বুঝাতে হয়। অগ্নি, উহুম। তুমি তো আমাকে এমনিতে অপছন্দ করো তাহলে? ইয়ানা মন খারাপ করে বলে, আপনিও তো আমাকে ঘৃণা করতেন, এখনও করেন। না তো। তাহলে আমি কেন ঘৃণা করব? আমাকে রেখে বাহিরে থাকবেন? অগ্নি, কি করব? বু কাছে আসলে 10 হাত দূরে চলে যায়। বু পাশে থাকতে ও আমার মতো এমন যুবক সিঙ্গেল জীবন পার করছে। চুমু খেতে গেলে ভবিষ্যৎ প্রজন্মের দিকে হাত বাড়ায়। এত অবিচার হয় আমার সাথে, তাই আজ আসব না ভেবেছি। দেখি বাহিরে কাউকে পটাতে পারি কিনা। ইয়ানা, ওহ সরি আপনাকে এত অপেক্ষা করানোর জন্য। ইয়ানা ঘুরতে যাবে তার আগেই কেউ তাকে ঝাপটে ধরে। ইয়ানা প্রথমে ভরকালে ও পরক্ষণে বুঝতে পারে লোকটিকে। তাই নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আমাকে ধরেছেন কেন? যান দেখেন বাহিরের কোনো মেয়েকে পান কিনা। অবশ্য আপনি হাত বাড়ানোর আগেই হাজার হাজার মেয়ে পায়ের কাছে এসে পড়বে, সেটা আমি জানি। সৌন্দর্যের অধিকারী কোটিপতির সন্তান, তার উপর নিজের ও টাকার অভাব নেই, সেখানে অনেক মেয়ে পাবেন। ছেলে তো আপনি সবার মতোই হবেন, এটাই স্বাভাবিক। ছাড়ুন আমাকে। অগ্নি ইয়ানার কোমরে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। এরপর এক হাতের আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দেয়। ইয়ানার কপালে জোর করে চুমু খেয়ে বলে, ইচ্ছে মতো বলে এখন রাগ কমেছে নাকি? আর ও বলবে, সমস্যা নেই, আমি শুনতে প্রস্তুত। মাঝে মাঝে বুয়ের কথা শোনা ভালো। ইয়ানা, বু বলেন কাকে? একটু আগে যখন বলেছিলেন অন্য মেয়ের কাছে যাবেন, তখন বুয়ের কথা মনে ছিল না নাকি? বাহিরে গেলে বুয়ের কথা ভুলে যান অন্য মেয়েদের দেখে? এইটা হলো ছেলে জাতির সবচেয়ে ছেচড়া স্বভাব, অন্যের জিনিসে একটু হলে ও উকি দিবে।
সেখানে আপনি ও শেষ ইয়ানা কথা বন্ধ করে দিছে। অবশ্য কথা বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ কথা বলার জন্য ঠোঁট প্রয়োজন, যেটা বর্তমানে অগ্নি চৌধুরীর রাজত্বে আছে। ইয়ানার ঠোঁটগুলো আঁকড়ে ধরেছে নরমভাবে। ইয়ানা অগ্নির বুকে ঘুষি দিলে হাত দুইটা আঁকড়ে ধরে। ইয়ানা পা কাজে লাগাতে চাইলে পাগুলো নিজের কবলে নিয়ে নেয়। শেষ ইয়ানার সব শক্তি ধীরে ধীরে বিলুপ্তি হতে থাকে, ছটফট করার ও সুযোগ নেই। 10 মিনিট পর অগ্নি ইয়ানার ঠোঁটে জোরে এক কামড় বসিয়ে ছেড়ে দেয়। ঠোঁটে কামড় পড়তেই ইয়ানা ব্যথায় আহ করে উঠে। অগ্নি ইয়ানাকে ছেড়ে দিয়ে বলে, হালকার উপর ঝাপসা একটু চুমু খেয়েছি। বলেছি না, যতবার রাগ করবে ততবার তোমার ঠোঁট আমার দখলে আসবে। পরে কোনো একদিন পুরো ইয়ানাটাকেই না হয় দখল করে নিবে। ইয়ানা, ছিহহ, অসভ্য লোক। অগ্নি, তার জন্য আমি গর্বিত। ইয়ানা অবাক হয়ে বলে, আপনি একটা অসভ্য, সেটা নিয়ে আপনার গর্ব বোধ হয়? অগ্নি, পুরো দেশের সামনে অসভ্য না হয়ে বউয়ের সামনে অসভ্য হলে ক্ষতি কি? বউ অসভ্য বলেছে তার মানে সে বুকে কিছু করেছে, তাই? সে বুয়ের সাথে কিছু করতে পেরে অসভ্য উপাধি পেয়েছে, তার জন্য তো শুধু আমি না, সবার গর্ব করা উচিত। ইয়ানা অগ্নির লজিক শুনে কপাল কুঁচকে বলে, হ্যাঁ, বউ রেখে অন্য মেয়ের কাছে যাওয়াটা ও গর্বের বিষয়। অগ্নি, আমি জাস্ট মজা করেছি সুইট হার্ট। বউ রেখে অন্য মেয়ের কাছে যাওয়ার মতো অসভ্য আমি নয়। ইয়ানা, তাহলে বললেন যে? অগ্নি এইবার বিরক্তি হয়ে বলে, আমি যখন তোমাকে এইসব বলছিলাম তখন আমি পার্কিং এরিয়াতে গাড়ি পার্কিং করছিলা, ইডিয়েট। অনেকক্ষণ নীরবতা কাটিয়ে ইয়ানা একটা কথা শুনে থমকে যায়। তুমি মাফিয়া শব্দটা খুব ঘৃণা করো, তাই না? ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তবে এই প্রশ্ন করছেন কেন? অগ্নি, নাথিং। যাও ঘুমিয়ে পড়ো, আমি আসছি। কিছুক্ষণ ব্যবধানে অগ্নি রুমে ঢুকে ইয়ানাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এই কিছুদিনের মধ্যে এইটা তার অভ্যাসে পরিণত হয়েছে, ইয়ানাকে জড়িয়ে না ধরলে ঘুমাতে পারে না। ইয়ানার প্রথম প্রথম একটু অস্বস্তি হতো, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। চলবে।